एक के बाद एक सरकटी लाशों के मिलने से তো একটি ভিকটিম গার্লকে আমরা পেয়েছিলাম, সে কিনা ডেফ, আর বাকি সবাই কেউ ব্লাইন্ড কেউ আইটি। তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে যে ওকে রেপ করা হয়। একজন তোকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে, কিন্তু আর একজন কে ওকে রেপ করে। তখন বেরোয় যে ওই হোমে যিনি ডাক্তার। কি বলছে? হ্যাঁ, কেউ বোবা, কেউ অন্ধ, কেউ মানসিক ভারসাম্যহীন। ওরা প্রতিবাদ করতে পারবে না এই ভেবে ওদের ওপর নেমে আসে দাঁত নখ নির্যাতন। এবার ডাক্তার যিনি লেডি ডক্টর ছিলেন তিনি ভিকটিমকে ভয় দেখাচ্ছেন। তারপর উনি আমায় বলছেন ওর মেয়েটির প্যান্ট খুলে দাও, আর ইনার ওয়্যার গুলো খুলে দাও। এই এপিসোড আপনার ঘুম কেড়ে নেবে। ও তখন আমাকে বারবার বলছে যে আমি আর যাবো না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও, আমি আর যাবো না। ছোট্ট একটা 14 বছরের মেয়ে, সে তার ওয়াইফ দুজনে মিলে তাকে জোর করে জড়িয়ে ধরে। কল্পনাও করতে পারবেন না মানুষ কত ভয়ঙ্কর। আচ্ছা রজনীদি, এটা কি আপনি বুঝতে পারেন যে যে ভিকটিম যার সামনে আপনি দাঁড়িয়ে রয়েছেন সে সবসময় সত্যি কথা বলছে? না, সবসময় সত্যি কথা বলছে এরকম হয় না। ডেফ হয় মানে দয়ার পাত্রী হয়ে যায়, কিন্তু ডেফ কিন্তু তারাও ট্রাফিকিং এর কাজ করে। সবাইকে মানে পুলিশের সামনে জামা কাপড় ছিঁড়ে ফেলে, মেয়েটি পুরো নেকেট হয়ে গেল। কি বলছেন? একদম। তিনি কথা না বলা মানুষের মুখের ভাষা, তিনি প্রতিবাদী। রাজ বলে কি দরকার ছিল আসার, কথা বলতে পারে না, কেস করার কি দরকার? জাজরা এটা বলে। তার ফেসবুক প্রোফাইলে লেখা আছে যে তিনি মিথ্যে কথা আর মিথ্যেবাদী দুটো জিনিসকেই অপছন্দ করেন। ফলে তাকে বারবার পড়তে হয়েছে বিভিন্ন চ্যালেঞ্জের সামনে, মোকাবিলা করতে হয়েছে নানান রকম হুমকির। তবুও তিনি দমে যাননি। তার নামের আক্ষরিক অর্থ অন্ধকার, কিন্তু তিনি প্রচুর মানুষকে নিয়ে এসেছেন আলোর পথে। তার হাত ধরে প্রচুর নির্যাতিতা আলোর সন্ধান পেয়েছে। আজ শুনবো সেই রজনী বন্দ্যোপাধ্যায়ের জীবনের নানান কথা। চলুন আমার সঙ্গে। নমস্কার রজনীদি, কেমন আছেন? আমি কিছু বুঝলাম না। আমি বলছি, হ্যাঁ, আমি তোমাকে বললাম আমি খুব ভালো আছি, গুড। আচ্ছা। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো। ওকে, আচ্ছা, আমি খুব ভালো আছি। আর আড্ডা স্টেশনের দর্শকদের আমি বলবো যে আমার সঙ্গে আজ রয়েছে রজনী বন্দ্যোপাধ্যায়। তিনি একজন সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট এবং তার জীবনে রয়েছে নানান নানান অভিজ্ঞতা আর বিভিন্ন রকমের অভিজ্ঞতা। সেই সমস্ত গল্প আজ আমরা শুনবো। রজনীদি, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ছোটবেলায় তো আপনি ফটোগ্রাফার হতে চেয়েছিলেন, আর সেখান থেকে হয়ে উঠলেন সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, কিভাবে? এটাতে একটা স্টোরি আছে, সেটা হচ্ছে মানে স্টোরি, এই কথাটা বলতে গেলে আগে যার কথা বলতে হবে তিনি হচ্ছেন আমার বাবা। তিনি হচ্ছে রামেশ্বর বন্দ্যোপাধ্যায়। তিনি ক্যালকাটা ডেফ অ্যান্ড ডাম স্কুলে হেড ইনচার্জ ছিলেন। আগে কলকাতা দূরদর্শনে একটা প্রোগ্রাম হতো 26শে জানুয়ারির যে রাজ্যপাল যিনি বক্তৃতা দিতেন সেটা দূরদর্শন থেকে লাইভ টেলিকাস্ট হতো। তো আমি বাবার সাথে, আমি আর আমার দাদা রাজভবনে গেছিলাম। তখন 2005 সাল। তো তখন শ্রী গোপাল কৃষ্ণ গান্ধী ছিলেন হচ্ছে আমাদের গভর্নর। তো যখন আমি গেছিলাম তখন আমি অনেক ছবি টবি তোলার জন্য একটু লাফালাফি করছিলাম, ছোট যখন, মানে জাস্ট মাধ্যমিকও পাশ করিনি। তা আমি তখন গার্গী রয় চৌধুরী এসেছিলেন, তার সাথে ছবি তুলবো বলে মানে খুব ব্যাকুল হয়ে গেছিলাম। তো উনি ছবি তুলবেন না, তো উনি সেটা লক্ষ্য করেছিলেন, তখন কিছু বলেননি। কিন্তু লাঞ্চ টাইমে যখন আমরা ওনার ডাইনিং টেবিলে বসে খাচ্ছি তখন তিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে তোমার নাম কি, তুমি কার সাথে এসেছো। তখন আমি বলি আমার নাম রজনী ব্যানার্জি, আমি আমার বাবার সাথে এসেছি। তখন বললেন তোমার বাবা কি করেন। তা আমি বললাম যে আমার বাবা আপনি যেগুলো কথা বলছেন সেইটা সাইন ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেটিং করছেন। তো তখন সবাইকেই জিজ্ঞাসা করেন উনি এক এক করে যে তোমরা কি হতে চাও ছোটদের। তো তখন আমাকে বলেন, তো আমি বলি আমি ফটোগ্রাফার হব। তো উনি তখনই আমাকে বলে কেন ফটোগ্রাফার হবে আর অন্য কিছু হবে না। তখন আমি ফটো তুলতে খুব ভালোবাসি, তো তাই। বললো আচ্ছা ফটো তুলতে ভালো লাগে, কিন্তু আজ থেকে 10 বছর বাদে সবাই তোমার ফটো তুলবে, তোমার সাথে ছবি তুলবে, তখন কেমন লাগবে। না আমি চুপ। তখন বলে যে আজকে তুমি তোমার বাবার সাথে আমার এই রাজভবনে এসছো, ঠিক আজ থেকে 10 বছর বাদে তোমাকে ওই জায়গায় দেখতে চাই যেখানে তোমার সাথে তোমার বাবা যাবেন।
এবং তুমি তখন ইন্টারপ্রেট করবেন এবং তোমার বাবা সেটা দেখবেন। এবং সত্যি সেটা হয়েছে। 2025-এ আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার হিসাবে এইমসে গেছিলাম। আচ্ছা। আমার বাবা তখন অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন, তাই বাবা আমার সাথে যেতে পারেননি। কিন্তু আমার বাবা পরে টিভিতে দেখেছেন, ইউটিউবে দেখেছেন এবং দেখে খুব খুশি হয়েছেন। এবং ওখানে আমাদের এখনকার এখন তো উনি নেই, কিন্তু আমাদের যিনি রাজ্যপাল তখন ছিলেন সিভি আনন্দ বোস, তার সাথেও আমি ইন্টারপ্রেট করি। শুধু ইচ্ছা বা মোটিভেশন তো নয়, যেটা প্রয়োজন এই ধরনের কাজের জন্য সেটা হচ্ছে ট্রেনিং এবং ডেডিকেশন। আপনার ট্রেনিংটা কিভাবে হয়েছিল? আমার ট্রেনিং হয়েছিল, আমি 2009 সালে আমি প্রথম ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন করি HI এর উপরে। সেটা 2 বছরের রেগুলার কোর্স ছিল। সেই কোর্সটা করার পরে আমি দেগঙ্গাতে একটা NGO-তে কাজ করতাম। ওখানে অনেক গ্রামের ভেতরে ভেতরে গিয়ে কাজ করতে হতো। সেখানে গেলে দেখতে পেতাম মারা বাচ্চাদের, ধরুন হাঁটতে পারে না, সেই বাচ্চাকে মাটি খুঁড়ে গলা অবধি রেখে দিত সারা দিন, যে বাচ্চাটার যাতে পাটা সোজা হয়ে যায়। বা একজন বাবার 2জন ওয়াইফ, তার 4-5টা বাচ্চা, তারা সবাই প্রতিবন্ধী, ডিসেবল। তো এরকম লেভেলে গিয়ে গ্রাউন্ড লেভেলে কাজ করতাম, তাদের বের করে নিয়ে আসতাম, খুঁজতাম, এগুলো আমার কাজ ছিল। তো তখন দেখতাম গ্রামের ভেতরে বেশিরভাগ বাচ্চাকে লুকিয়ে রাখা হয়, বের করে না। এই জিনিসটা কেন? এটা কি অশিক্ষার জন্য? হ্যাঁ, অশিক্ষার জন্য। তাদের মধ্যে অ্যাওয়ারনেস নেই, বাচ্চাকে লুকিয়ে রাখতো, বলবে না। এরকম করতে করতে অনেক ডেফ বাচ্চাদের সাথে আমার পরিচয় হয়, যারা কিনা কথা বলতে পারে না, তারা সাইন ল্যাঙ্গুয়েজ জানে না, মনো সাইন করে। তো তাদের সাইন ল্যাঙ্গুয়েজ তখন আমিও খুব ভালো জানি না, অ্যাকচুয়ালি তখনও আমি ডেফদের কিভাবে পড়াতে হবে জানি, সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হিসাবে যে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে পড়াতে হবে বা কাজ করতে হবে সেটা আমি তখনও জানি না। তো তারপরে আমি ট্রেনিং এ ভর্তি হই। 1 বছরের একটা কোর্স হতো, এখন যেটা 2 বছর। কত সালের কথা বলছেন? এটা 2011 সালে। আচ্ছা। 2011 সালে আমি তখন এই ডিপ্লোমা ইন সাইন ল্যাঙ্গুয়েজে ভর্তি হই, AJYNIH। তো ওখানে গিয়ে আমি 1 বছরের একটা রেগুলার কোর্স করি। করার পরে আমি আমার ট্রেনিংটা সম্পন্ন হয়। পরবর্তীতে আমি বিএড করেছি, এখন এমএড করছি। কিন্তু 2011-তে আমার সাইন ল্যাঙ্গুয়েজের উপরে যে ডিপ্লোমা হয় সেটা আমি কমপ্লিট করি। তো এই যে আপনি যখন এই জিনিসগুলো দেখলেন, কি মনে হয়েছিল যে সমাজ কতটা পিছিয়ে রয়েছে? আপনার ওই বাচ্চাগুলোকে দেখে প্রথমে কি মনে হলো? বাচ্চাগুলোকে দেখে তো প্রথমে খুব দুঃখ হতো যে আমাদের মতো নয়, এবং কলকাতা শহরে যে ফেসিলিটিস গুলো পাওয়া যায় খুব ইজিলি, গ্রামে সেগুলো নেই। গ্রামে তো সেগুলো কেউ যায় না, এবং ভেতরে গ্রামে গেলেও ধরুন সামনে সামনে যেগুলো, কিন্তু একদম ইন্টেরিয়ারে গিয়ে কেউ কাজ করে না, তারা আসতে পারে না, হয়তো যাতায়াত ব্যবস্থা নেই, তাদের গাড়ি করে নিয়ে আসার মতো টাকা নেই তাদের, বা তাদের জন্য যে শহরে গেলে যে ফ্রিতে থেরাপি হয়, ট্রিটমেন্ট হয়, সেটাও তারা জানে না। প্লাস থাকে যে মায়ের পাপের ফলে এরকম একটা বাচ্চা হয়েছে, বা এরকম একটা বাচ্চা হয়েছে, তাকে করিয়ে কি হবে। এরমও শুনতে হয়েছে যে এত শুকনো গাছ, এর জন্য একে জল ঢেলে কি হবে, এ কোনোদিনও কিছু হবে না। তো এরকম, তাও এখন অনেক বদলেছে সময়। এখন সরকারের তরফে সর্বশিক্ষা মিশনের প্রচুর রিজন সেন্টার হয়েছে, যার ফলে এখন ট্রেনিং হচ্ছে। এখন আগের থেকে অনেক বদলেছে সময়, ভবিষ্যতে আরো বদলাবে। এখন মানবিক ভাতা চালু হয়েছে, তখন সেটা ছিল না। অন্তত মানবিক ভাতার কারণে অনেকে এখন বেরিয়ে এসে ডিসেবিলিটি কার্ডটা করছে, তার ফলে ডিসেবিলিটি কত সংখ্যায় বাড়ছে এগুলো আমরা জানতে পাচ্ছি। এবং তার জন্য ওই মাসিক ভাতার জন্য কিন্তু অনেকে বাচ্চাকে নিয়ে আসছে, যে আমার বাড়িতে পরিবারে এরকম বাচ্চা আছে, হসপিটালে দেখাচ্ছে, তার ফলে ট্রিটমেন্টও হচ্ছে। রজনীদি, আপনার লাইফ আমরা যতটা জানি যে ভীষণ রকম চ্যালেঞ্জেস এবং অনেক অভিজ্ঞতায় পরিপূর্ণ। স্পেসিফিক্যালি আপনার কাজের জনেরটা কি? আচ্ছা, স্পেসিফিক্যালি আমার কাজটা হচ্ছে, ধরুন আমাদের এখানে আমার প্রতিবন্ধী কথাটা আমি বললাম, প্রতিবন্ধী, যদিও এখন আমরা প্রতিবন্ধী কথাটা বলতে পারি না। আমার মেনলি কাজ হচ্ছে যত রকমের ডেফ গার্ল বা মহিলা বা পুরুষ, সেটা বয়স্ক, বাচ্চা, যে কেউ ডেফ বা অটিজম আছে, ডাউন সিনড্রোম আছে, যারা নন ভার্বাল, কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে যদি কোনো রকম শারীরিক অ্যাবিউজ হয় বা ধর্ষণ হয় বা যে
কোনো লিগাল ম্যাটার মানে লিগালি কোনো রকম ভাবে সে অসুবিধা পড়ছে, সে নিজে থেকে যাচ্ছে, পুলিশ হয়তো তার কেস ডায়েরি নিচ্ছে না, এফআইআর নিচ্ছে না, তখন আমি সেই প্রতিবন্ধী মানুষের হয়ে তার মুখের ভাষা হয়ে থানায় যাই। আর বেশিরভাগটাই পুলিশের কাছে যখন এই কেসগুলো আসে, পুলিশ যখন বুঝতে পারে না কেসটা কিভাবে লিখবে নিতে হবে, তখন ইন্টারপ্রেটারদের ডাক করে। এবং এখন স্পেশাল অ্যাক্টে যেহেতু কেস করার জন্য একটা আইন বেরিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে যে স্পেশাল অ্যাক্টে স্পেশাল কোর্টে এই কেসগুলো হবে, তো তখন পুলিশ ডাকে। সেই পুলিশের ডাকায় আমি কোর্টে যাই এবং ওদের কথাগুলো আমার মানে ওদের নন ভার্বাল সাইন ল্যাঙ্গুয়েজ মনো সাইনের কথাগুলো আমি লিখিত আকারে বা আমার ভয়েসে আমি ইন্টারপ্রেট করি। এটা হচ্ছে আমার মেন কাজ। নিঃসন্দেহে প্রচন্ড চ্যালেঞ্জিং কাজ এবং প্রত্যেকটা মুহূর্তে সেখানে রিস্কও রয়েছে এবং আপনার জীবনেও এরকম অনেক ঘটনা রয়েছে। যেই কেসটা আমি কোনোদিনও ভুলবো না সেটা সিবিআই কেস, সেটা আমার প্রথম কেস। একটা কেস করতে গিয়ে আরো 4টে কেস বেরিয়েছিল। সেটা হচ্ছে ওটা একটা গুড়াপে একটা হোমের কেস, যেটা বলছিলাম যে ওখানে সব ডিসেবল ছেলে মহিলারা থাকে, তাদের উপর শারীরিক নির্যাতন হয়। তো একটি ভিকটিম গার্লকে আমরা পেয়েছিলাম, সে কিনা ডেফ, আর বাকি সবাই কেউ ব্লাইন্ড, কেউ আইডি, ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি। তো ওকে নিয়ে কেসটা যখন শুরু করা হয়, তো ও তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে যে ওকে রেপ করা হয়। হ্যাঁ, রেপ করা হয়। কেউ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক করে, কেউ ওকে রেপ করে। কে সেই রেপ করে? একজন তোকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে, কিন্তু আর একজন কে ওকে রেপ করে? তখন বেরোয় যে ওই হোমে যিনি ডাক্তার তিনি করে। কি বলছেন? হ্যাঁ, এবং যখনই প্রেগনেন্ট হয়ে যায় কেউ, সেটা ও ছাড়া আরো যারা আবাসিক, তাদের ওই পাশে একটি নার্সিং হোমে অ্যাবর্শন করানো হয়। ওই অ্যাবর্শন যিনারা করতেন তারা ডাক্তার নয়। ওই করতে গিয়ে ভুয়ো কেসে ভুয়ো ডক্টর বেরোয় দুজন, সে দুজন ভুয়ো ডাক্তারের কেসও বেরিয়ে আসে ওই কেসটা করতে গিয়ে। এবং ওর সাথে অ্যাবর্শন করার আগে ডাক্তার ওকে রেপ করে, সেটাও বেরিয়ে আসে। তো ওই কেসগুলো বর্তমানে চলেছে এবং ওটা কেসটা শেষ হয়েছে। এবং ওই কেসেই আমাকে যখন ওই ভিকটিম গার্ল বা ভিকটিম যারা ছিলেন, তারা দূরে ডায়মন্ড হারবার উস্তিতে একটা জায়গায় হোমে থাকতো, সরকারি একটা হোমে থাকতো। তো আমরা যখন সিবিআই আমি বাবার সাথে ওই প্র্যাকটিক্যাল কাজ করতে দেখতে যেতাম যে কিভাবে এদের থেকে বাবা কি প্রসেসে ওদের জবানবন্দিটা নিচ্ছে, কি কি প্রশ্ন করা যায়, কি কি করা যায় না, মেডিকেল করতে কি কি করতে হয়, মানে নানা রকম প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়। এবং একজন অ্যাকিউজের থেকে একজন ভিজিকে অনেক বেশি ট্রমাটাইজ হতে হয়, তাদের অনেক বেশি মানে অসুবিধার সম্মুখীন হতে হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তো সেই যখন আমি প্র্যাকটিক্যাল নলেজের জন্য আমি বাবার সাথে যেতাম, সেই কেসটা আমার সামনেই বাবা করতেন, আমি দেখতাম। তো অনেক দূর মানে উস্তি, আমরা এখান থেকে বাড়ি থেকে বেরোতাম ভোর 4টের সময়, গাড়িতে আমরা যেতাম। একজন লেডি কনস্টেবল থাকতেন, দুজন পুলিশ অফিসার থাকতেন, বাবা আমি থাকতাম এবং ড্রাইভারও থাকতেন। তো আমরা যখন কোর্টে কেসটা হয়ে যায় 164 হয়ে যাওয়ার পরে আমরা ফিরছিলাম উস্তিতে, মানে ভিকটিম ততক্ষণ আমাকে থাকতে হবে যতক্ষণ ভিকটিম থাকবে। তো উস্তিতে যখন দিতে যাই, একটা ডায়মন্ড হারবার পেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের পেছনে কোনো একটা গাড়ি আসে আর দুটো বাইক আসে। তারা আমাদের রীতিমতো পেছন করে এবং আমাদের ড্রাইভার বুঝতে পারে যে এটা সাধারণ কেউ আমাদের পেছন করছে না, মানে একটা গ্রুপ। তারা গুলিও চালায় এবং আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি ভীষণ এক্সপার্ট। তিনি মানে তখন কি হবে পরে দেখা যাবে ভেবে গাড়িটাকে একদম উড়িয়ে নিয়ে চলে যায় এবং আমাদের সেফ করে, ওখানকার লোকাল থানায় গিয়ে পৌঁছায় এবং তারপর পুলিশ সেটা ম্যানেজ করে। তো এই মানে গুলিও চলে, সেখান থেকে বেরোই, ওই রাতের বেলা ফিরবো আবার কিভাবে, মানে একটা ভয় ছিল। রাত কটা বেজেছিল তখন? রাত্রির 2টো, মানে আমরা যখন ফিরছি ব্যাক করছি তখন রাত্রির 2টো। তখন পুলিশ আমাদের স্কট করে বেহালা অব্দি দিয়ে যায়, মানে বেহালা চৌরাস্তা পার করে দিয়ে যায় যে এবার আপনারা সেফ হবে, আমরা যেতে পারি, মানে এরকম। মানে ভোর 4টেয় বেরিয়ে রাত্রির 2টো। প্রথম কেসেই তো এত বড় একটা চ্যালেঞ্জ আপনি নিয়েছিলেন, এরকম একটা রিস্ক জোনে পড়েছিলেন, ভয় লাগেনি? হ্যাঁ, প্রচন্ড ভয় লেগেছিল। প্রথম তো ভয় লেগেছিল, মনে হয়নি যে এই কাজটা ছেড়ে দিই? না মনে হয়নি, খুব ইন্টারেস্টিং লেগেছিল। আর এই প্রথম কেস যেটা নিয়েছিলাম এইটা 2013 সাল থেকে 2023 সালে গিয়ে শেষ হয়, মানে লং 10 বছর সময় লাগে কেসটা শেষ হতে এবং কনভিক্ট হতে, মানে কনভিক্ট হয়েছে শেষ পর্যন্ত এই কেসটা। আমাদের সিবিআই কেসে এটা আমরা কনভিক্ট করতে পেরেছি। আসলে কোনোদিনও মনে হয়নি যে কেসটা ছেড়ে দেবো বা আর করবো না, কারণ এখনো অব্দি 303টে বা 5টার উপরে কেস আমি করেছি। আমার একটাই দুঃখ
যে 4টে থেকে 5টা কনভিক্ট হয়েছে। 303টা মানে অনেক কেস। 303 মানে অনেক অনেক। 3-4টে কেস মাত্র। হ্যাঁ, 4টে থেকে 5টা কেস হয়েছে। মানে ধরুন লোয়ার কোর্টে কেসটা কনভিক্ট হলো, হাইকোর্টে চলে যাচ্ছে, মানে জেলা কোর্টে যাচ্ছে, জেলা কোর্ট থেকে হাইকোর্টে যাচ্ছে, এই যে প্রসিডিওর চলছে লং, সেইটাতেই সময় চলে যাচ্ছে। আবার কিছু কিছু সময় হয় মানে ডিফেন্সের যিনি উকিল থাকেন তিনি ইন্টারপ্রেটার বদলাতে চান, মানে ইন্টারপ্রেটারই তখন মেন শত্রু হয়ে যায়। মানে ভিকটিম তখন ভিকটিমকে তাদের টার্গেট হয় না, টার্গেট হয় ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারকে পার্সোনাল অ্যাটাক করা হয়, ইন্টারপ্রেটারকে যাতে চেঞ্জ করা হয় তার জন্য বারবার হাইকোর্টে অ্যাপ্লাই করা হয়। এরকম হয়েছে একটা কেস আমাদের নাগেরবাজার থানার, পক্সো কেস ছিল। একটি মেয়ে, সে মেন্টাল রিটার্ড আইডি, তো তার 16 বছর বয়স, তাকে তার বাড়িরই ভাড়া থাকতো একজন ব্যক্তি তাকে ধর্ষণ করে। কিন্তু মা বাবা জানে না। সে যখন 7 মাস প্রেগনেন্ট তখন মা বুঝতে পারে, বাড়ির লোক বুঝতে পারে, এবং যখন থানায় যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলবো নাগেরবাজার থানায় একজন ম্যাডাম ছিলেন, তিনি খুব মানে যত্ন সহকারে কেসটা নেয় এবং আসামিকে বার করে। আমি ওর জবানবন্দি নিই, তাকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে ওই তাকে বাচ্চা হয়, তাকে হোমেও দেওয়া হয়, কারণ এরকম বাচ্চাকে তো আর তার কাছে বাচ্চাটা দেওয়া যায় না, গভর্নমেন্ট নিয়ে নেয়। তো ওই রকম জায়গাতে গিয়ে শুধু 2 বছর ধরে কেসের ডেট পড়েছে। কি জন্য ডেট পড়েছে? আমি প্রতিদিন যেতাম, মানে ডেট পড়লে যেতাম, হাজিরা দিতাম, কিন্তু হাইকোর্টে কেস চলতো কি না, ইন্টারপ্রেটার চেঞ্জ করতে হবে। এই ইন্টারপ্রেটারের কাছেই ও বলে, তাই একে নেওয়া যাবে না, অন্য কাউকে নিতে হবে। না, আমার কাছে যেহেতু প্রথম বলে এবং আমার কাছেও কমফোর্টেবল, তাই ও বলতে চায়। সবার সাথে যে ওর একটা লজ্জা, কমফোর্ট জোনটা নেই, বা সবাইকেও সবটা বলতে পারবে না। তারপরে ধরুন সবাই তো সব রকম স্মাইলি ফেস হয় না, সবার সব রকম ভাবে বের করে নেওয়ার, কথা বলার, গল্পের ক্ষমতা থাকে না। তো ইন্টারপ্রেটার হলেই যে সে সবার থেকে সেইভাবে কথা বার করতে পারবে, বা ওই যে বললাম প্র্যাকটিক্যাল নলেজের কিছু অভাব থাকে, তার জন্য করা যায় না। তো আমি প্রথমে ভিকটিমদের একটা আলাদা মেন্টাল সাপোর্ট দিই, যাতে ও আমার কাছে খুলতে পারে, বলতে পারে, যে ও এটা বুঝতে পারে যে আমি ওর সঙ্গে অতটাই সময়াতে যতটা ও, মানে ও যে কষ্টের উপর দিয়ে গেছে সেই কষ্টটা আমি ফিল করছি, তবে গিয়ে ও খোলে। এমন সময় অনেক সময় হয় যে প্রথম কিছু বলতে পারে না, কাঁদে। অ্যাকচুয়ালি একটা ঘটনার সাথে হয়েছে, সে যতই বলতে না পারুক, যতই সে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হয়, তারও একটা লজ্জা আছে, তারও একটা মন আছে। আমার একটা প্রশ্ন আসছে যে তারা তো লিখতে স্বচ্ছন্দ হয় না, আইডি যারা হয় তারা তো লিখতে পারে না, বা অটিজম যারা হয় তারা লিখতে পারে না। ডেফ যারা, তারা লিখতে পারে, কিন্তু যদি তারা স্কুলে যায়, মানে পড়াশোনা করে, তো এডুকেবল। কিন্তু আমাদের কাছে এডুকেবল এর থেকে নন এডুকেবল বেশি কেস আসে। আচ্ছা, মানে যাদের করলে, মানে এটা একটা মেন্টালিটি যে আরে এ তো বোবা, এ তো কানে শুনতে পায় না, বলতে পারে না, ওর কথা কে শুনবে? ও পড়াশোনাও জানে না, ওর সাথে এগুলো করা যায়, কে বিচার করবে? এটা মানসিকতা যে ও তো বোবা, ও তো কালা, ও তো মানে ল্যাংড়া, তো ও আর কি করে এর কেস করবে, আমার আর কি শাস্তি হবে, নিয়ে একটু মজা করে নি। কিন্তু না, ওদের জন্য আমরা মুখের ভাষা, শুধু আমি নয়, আমার মতো আরো যারা ইন্টারপ্রেটার আছেন, তারা ওদের মুখের ভাষা। এবং যদি পুলিশ সঠিকভাবে তদন্ত করে এবং কেসটা নেয়, তাহলে কিন্তু এর মোটামুটি শাস্তি পায়। মানে পক্সো কেসে হলে তারা কিন্তু আর বেরোনোর চান্স থাকে না। আমি একটা কেসের কথা জানবো, যেটা প্রগতি ময়দান থানার কেস, যেখানে একটি মূকবধির মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। সেই কেসটাও তো আপনার কাছে এসেছিল এবং খুব অনেক রাত্রিবেলা আপনাকে সেটা জানানো হয়। হ্যাঁ, এটা হয়েছিল এক্স্যাক্টলি 2022 সাল 26শে জানুয়ারি রাত্রির বেলা। তো তখন আমার কাছে ফোন আছে রাত্রির 2:30টার সময়, এবং আমাদের ইন্টারপ্রেটারদের এটা একটা রুলস হবে যে আপনাকে রাত্রির 12টা 1টা রাত্রির যে কোনো সময় মহিলা ইন্টারপ্রেটার কেউ যে কোনো সময় ফোন করতে পারে। এটা আমাদের কাজের মধ্যে চলে, এটা আমাদের মানে কাজ, যেমন পুলিশকে বা ডাক্তারকে মেডিকেল এমার্জেন্সিতে যেতে হয়, এটাও আমাদের একটা এমার্জেন্সি কাজ।
আচ্ছা কারণ ওইটুকু টাইম নষ্ট করলে ওর মেডিকেল কেল যে হবে তাতে কিছু এভিডেন্স নষ্ট হয়ে যেতে পারে বা সময়টা পার হয়ে যেতে পারে, সেই সময়টা আমরা নষ্ট করতে পারি না, এটাও একটা এমার্জেন্সি। বা অ্যাকিউজ পালিয়ে যেতে পারে, তাকে ধরতে নাও পারি আমরা। তো তার জন্য আমাদের রাত্রি 2-2:30টাতে ফোন এলেও আমরা যাই, মানে এটা আমি শিখেছি, এটাও আমি আমার বাবার থেকে শিখেছি। আচ্ছা তো আমার কাছে যখন রাত্রি 2-2:30টায় ফোন আসে, উনি আমাকে বলে, তখন পার্শিয়াল লকডাউন উঠে গেছে, মানে সপ্তাহে 2 দিন করে আমাকে স্কুলে যেতে হয়, আমি একজন স্কুলে চাকরি করি। তো আমাকে রাত্রি 2টোয় যখন বলে, তো আমি তখন প্রথম বলি যে আমি যাব, কিন্তু আমাকে না 8টার মধ্যে ছেড়ে দিতে হবে। ঠিক আছে আপনি আসুন, আমি গাড়ি পাঠাই। আমি যখন পৌঁছাই তখন 3:45 দেখি ভিজি একটা রুমে বসিয়ে রেখেছে, তাকে বিস্কুট জল দিয়েছে, একজন লেডি কনস্টেবল আছে তার সাথে, যথেষ্ট ভালোভাবে, মানে তার সে যে ট্রমাটাইজ সেটা পুলিশরা বুঝেছিলেন, এবং যিনি ওসি ছিলেন বা আইও ছিলেন ওখানকার, তারা সবাই ওখানে কোর্টে মানে থানাতে প্রেজেন্ট, আর কেউ বাড়ি যাননি, মানে তারা অতটাই নিয়েছে। তারপরে আমি ওর সাথে কথা বলি, কথা বলার পরে ও মানে ভীষণ উত্তেজিত হয়ে গেছিল, কাঁদছিল, ওকে ঠান্ডা করি। তারপর ওর কাছে জানতে চাই কি হয়েছে, তখন ও বললো ও বয়ফ্রেন্ডের সাথে থানাতে এসেছে, তার আগে ও 3টে থানা ঘুরেছে। এই ঘটনা ঘটার পরে ও 3টে থানা অলরেডি ঘুরে, মানে 3টে থানায় কেস নেওয়া হয়নি, ওকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। ওকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ধর্ষণের মতো একটা গর্হিত অপরাধ, সেখানে 3টে থানা কেস নিল না? না, প্রথম থানা যেই থানায় গেছিল সেই থানা বললো এটা এই যেখানে ঘটনাটা ঘটেছে সেটা আমার জুরিসডিকশন নয়, এটা আমার থানা এরিয়া না। তারপরে আরেকটা থানায় যায়, সেই থানা বলে না এটাও আমার জুরিসডিকশন নয়, বা তোমার কথা আমি বুঝতে পারছি না, এরকম ভাবে 3টে থানা ওকে ফিরিয়ে দেয়। লাস্টলি ও মানে ওই ওর বয়ফ্রেন্ডকে নিয়ে ও প্রগতি ময়দান থানাতে যায়, এবং প্রগতি ময়দান থানাও কিন্তু পারতো ফিরিয়ে দিতে, কিন্তু প্রগতি ময়দান থানার যিনি ছোট বাবু ছিলেন তিনি এরকম একটা ডেফ কেসে ছিলেন আগে, মানে ওনার থানায় এরকম একটা কেস হয়েছিল, উনি আমাকে পার্সোনালি জানতেন। এবং হয় কি, যখন কোনো থানায় আমি কোনো কেসের জন্য যাই, মোটামুটি সব পুলিশ অফিসাররা আমার ফোন নাম্বারটা রেখে দেয়, এবং এখন লালবাজারে আমার নাম্বারটা আছে। তো ওখান থেকে উনি আমাকে রাত্রিবেলা পার্সোনালি ফোন করেন, করে আমায় বলেন যে এরকম একটা মেয়ে বিপদে পড়েছে, আমরা ওর কথা বুঝতে পারছি না, কিন্তু ওর সাথে একটা রেপ জাতীয় কিছু হয়েছে বা ধর্ষণ হয়েছে সেটা বুঝতে পারছি, তো আপনি যদি একটু আসেন, তাহলে আমার ওর তদন্ত করতে সুবিধা হয়। তো এই কথা বলার পরে আমি তো পৌঁছাই, যাই হোক ওর বয়ানটা আমি রেকর্ড করি, মানে ও যা যা বলে সেগুলো আমি লিখিত আকারে বয়ানটা রেকর্ড করি। এবং তার কিছুদিন আগে একটা অন্য একটি থানায় একটা ঘটনা ঘটেছিল, সেটা একদম সাজানো। আমাদের যে সবসময় আমরা ডেফদের দেখলে মনে হয় যে আরে ওরা কথা বলতে পারে না, ওরা খুব নরম সরম হয়, ওদের মধ্যে সংহতি হয়ে যায়, ওদের মধ্যে খুব ডেঞ্জারাস ক্রিমিনালও রয়েছে, একদম ক্রিমিনাল মেন্টালিটিরও অনেকে আছে। তো আমি ওর যখন বয়ানটা রেকর্ড করে আমার স্ট্যাম্প আছে, আমি স্ট্যাম্প দিয়ে আমি আমার অফিসে চলে যাই। হঠাৎ দেখছি, মানে আমি স্কুলে ক্লাস করছি, হঠাৎ দেখছি স্কুলের সামনে 4টে কালো গাড়ি পুলিশের। আমি তো একটু ভয় পেয়ে গেলাম, হঠাৎ কেন এলো আবার 4টে গাড়ি। তো আমাকে ফোন করে বললো ম্যাডাম আপনি চলে আসুন, এটা একটা খুব ভাইটাল কেস, ওইটা লালবাজার থেকে এসে ওটা দেখেছেন, দেখে এটা ইমিডিয়েট অ্যাকশন নিতে বলেছে যে আপনি আবার চলুন। তো আমি যখন গেলাম, পৌঁছানোর পরে দেখলাম ওই মেয়েটিকে নিয়ে, তার আগে মেডিকেল হয়ে গেছে। আমরা সেই রাতেই, মানে যখন ওই ঘটনার জবানবন্দি নেওয়ার পরে আমরা মেডিকেল করি ন্যাশনাল মেডিকেল কলেজে আমি ওর মেডিকেল করিয়েছি। তারপরে যাবতীয় আবার ফিরে আসি থানায় আসার পর দেখলাম অন্য একজন ইন্টারপ্রেটার এসছেন, যে কিনা ওর সাথে আবার কথা বলছেন। উনিও বয়ান রেকর্ড করলেন। তো তারপরে দেখছি আমার বাবাও এলেন, আমি অন্য ঘরে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সিসিটিভিতে আমার বাবা এলেন, অন্য আরেকটি ঘরে বসলেন, মানে আমরা 3জন ইন্টারপ্রেটার 3টে ঘরে আমার বাবাও এলেন, একই রকম ভাবে বয়ান রেকর্ড করলেন, এবং দেখলেন 3জনেরই বয়ান সেম, তার মানে ঘটনা কিছু ঘটেছে। তারপরে কি হলো, আমাকে আর আমার বাবাকেই রেখেছিলেন, যেহেতু উনি বাবা হচ্ছে অনেক বেশি এক্সপিরিয়েন্স, আমরা তো নতুন, উনি এক্সপিরিয়েন্স বাবা ছিলেন। তারপরে যেখানে ঘটনাটা ঘটেছিল সেইখানে ওকে নিয়ে যাওয়া হয়, মানে যেই কারখানায় ও কাজ করতো সেই কারখানা থেকে বেরিয়ে এসে ও কোন দোকানে চা খেয়েছিল, তারপর কোথা থেকে ওকে ওই মানে ক্যাবে তোলা হয়েছিল,
কোথায় নিয়ে গিয়ে এই ধর্ষণটা হয়েছিল, তারপরে ওকে কোথায় ফেলে দিয়ে ও গাড়ি নিয়ে পালিয়ে গেল, সেই সব সিসিটিভি ফুটেজ কালেক্ট করা, সেই জায়গাগুলো পুরো ড্রোন শুট করে কলকাতা পুলিশ যেখানে যেখানে লোকেশন ট্র্যাক করা, দেখা যে হ্যাঁ কিনা, ওই যে ক্যাবের নাম্বার সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গেল, সেই থেকে সবকিছু বার করে ওকে সেই দিনই অ্যারেস্ট করা হয় সন্ধ্যা 6টা 6:30টার মধ্যে। মানে এবং একদম পুলিশের তৎপরতাতেই এটা একদম হয়। একদম একদম লালবাজার থেকে ভীষণ মানে Support করা হয়েছিল। এবং মানে ওখানে লালবাজার থেকে সবাই এসেছিল, শুধু না যাবতীয় যা যা মানে ওকে কি করলে এই ধরা যাবে এবং তাকে ধরে নিয়ে আসার পরে তার থেকে ওর জবানবন্দি নেওয়া, ওর মেডিকেল মানে অ্যাকিউজেরও মেডিকেল করা, সবটাই করা হয়েছে মানে একদম রুল মেনে, যাতে কোথাও ত্রুটি বিচ্যুতি একদম না থাকে। তো যাই হোক কেসটা করা হয়। আমি রাত্রির বেলা বাবাকে ততক্ষণে ছেড়ে দেওয়া হয়েছে, আর একজন ইন্টারপ্রেটার ছিলেন তাকেও ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদেরও যে জবানবন্দি গুলো রাখা হয়েছে এবং পরবর্তীকালে যখন ট্রায়াল চলবে তখন কিন্তু তারাও আসবে সাক্ষী দিতে। মানে আমি শুধু নই, আমি হয়তো শেষ অবধি থেকে গেছি। এখন কলকাতা পুলিশের যত কেস হয় 2জন ইন্টারপ্রেটার দিয়ে কেসটাকে ভেরিফাই করে যে আমি কিছু ভুল বলছি না তো, আমি নিজে থেকে কিছু বানাচ্ছি না তো। মানে এটা কিন্তু মেন, এটাই হচ্ছে লক্ষ্য, যে কেসটার মধ্যে কোনো জালিয়াতি নেই, মানে যেন একদম রিয়েল হয় এবং কোনো জল মেশানো না হয়। মানে পুলিশ এখন এটা, কলকাতা পুলিশ এটা এখন ভীষণ ভালোভাবে মেনটেন করে। তো এর পরের দিন হয় যে মেডিকেল করতে, যখন কোর্টে কাগজপত্র এগুলো সব জমা করা হয় 164 করার জন্য, তো কোর্ট অর্ডার দেয় ওর আবার রিমেডিকেল করতে হবে, রিমেডিকেল করতে হবে। ভিকটিমের জামা কাপড় সংগ্রহ করা, ওর বাড়িতে চলে গেছিল, সেই বাড়ি থেকে গিয়ে ফরেনসিক ওর যে ড্রেস সেগুলোকে নেওয়া, সেগুলো সব মানে একটা একটা করে তদন্তে বেরিয়ে আসে, নিয়ে আসে। এবার যখন কোর্ট অর্ডার দেয়, কেন ন্যাশনাল মেডিকেল কলেজটা ওই থানার অন্তর্গত হসপিটাল নয়, মানে প্রত্যেক যেমন থানার লোকালিটি আছে যে এই এরিয়াটা আমার, সেই রকম ওই মানে হসপিটালটাও হতে হবে ওই থানার আন্ডারে। তো ন্যাশনাল মেডিকেল কলেজ ওইটার আন্ডারে নয়, এনআরএস এ যেতে হবে। তো আমরা যখন এনআরএস এ গিয়ে পৌঁছাই মেডিকেল করতে, মানে সেদিন ছিল শনিবার, তো যিনি লেডি একজন ডক্টর ছিলেন, ফরেনসিক করেন, তিনি বললেন যে 2টো বেজে গেলে আমি চলে যাবো, 1 মিনিটও দাঁড়াবো না। কিন্তু আমাকে বলা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজ, আমি ন্যাশনাল মেডিকেল কলেজে পৌঁছে গেছি। পুলিশ ভিজিকে নিয়ে যখন জানতে পেরেছে ওরা চলে গেছে এনআরএসে, কিন্তু আমাকে তো যেতে সময় দিতে হবে। তা আমি বলি আমার 5টা মিনিট লাগবে, মানে 15 মিনিট, এতগুলো সিগনাল ন্যাশনাল মেডিকেল থেকে এনআরএস যেতে গেলে যতগুলো সিগনাল, তাতেই তো আমার সময় চলে গেল। আমি 2:05 পৌঁছালাম, ডাক্তার চলে গেল, বললো হবে না। এবং নিউজ রিপোর্টার যারা ছিল, মানে এটা খুব নিউজে এসেছিল, তাদের বললো ইন্টারপ্রেটার আমাকে কোনো সাহায্য করেনি, ইন্টারপ্রেটার আসেননি, তাই আমি কেস করিনি। এবং এইটা নিয়ে একটা আনন্দবাজার আর্টিকেলও বেরিয়েছিল যে ইন্টারপ্রেটার দেরিতে আসার জন্য ভিকটিমের মেডিকেল হলো না, যে নিউজটা ভুল। আবার ডেফদের যে কমিউনিটি আছে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে, তারা নেগেটিভ নিউজ করতে শুরু করে দিল যে ইন্টারপ্রেটারের মানে মানে ইন্টারপ্রেটার দেরি করে এসেছে, তার সময় সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তাই জন্য একজন ডেফ ভিকটিম গার্লের মেডিকেলটা হলো না। মানে আমার কোনো দায়িত্ব জ্ঞান নেই বলে একটা ওরা ইউটিউবে ভিডিও করে ফেললো, আমার এগেনস্টে একটা গ্রুপ বানিয়ে ফেললো। অথচ আপনার যে মতামত সেটা শোনা হলো না, আমার মতামত শোনা হলো না, একটা নিউজ হয়ে গেল, ইউটিউবে ভিডিও হয়ে গেল, এবং সেটা সারা ইন্ডিয়া দেখছে যে ইন্টারপ্রেটারের কোনো দায়িত্ব জ্ঞান নেই, তার জন্য আমাদের মেয়েটার মেডিকেল হলো না। তারপরে যখন শনিবারে হলো না, ডাক্তার করলেন না, রবিবার বন্ধ, সোমবার যখন আবার ডেট হলো, সোমবার আমি গেলাম। এবার ডাক্তার যিনি লেডি ডক্টর ছিলেন, তিনি ভিকটিমকে ভয় দেখাচ্ছে মেডিকেল ভয় দেখাচ্ছে। ধরুন মেডিকেল করতে হলে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সেই প্রসেসটা ওকে এমন ভাবে বোঝাচ্ছে, মানে আমি বোঝাচ্ছি না, আপনি যদি একটু বলেন আমাদের প্রসেসগুলো। ধরুন মেডিকেল করতে হলে কিছু সোয়াব নিতে হয়, তো ওকে বোঝাচ্ছে যে এটা করলে তোমার খুব লাগবে, তুমি সহ্য করতে পারবে না, তুমি কি করবে? আমি ওকে বললাম যে ও করবে। বললো আপনি একদম কথা বলবেন না, আপনার কোনো কথা শুনবো না। আমার কথাতেও শুনতে হবে, ওকে তো আপনি ওইভাবে বোঝাতে পারেন না। আমি ওকে বলবো, আপনি আমায় বলুন, আমি ওকে বোঝাবো। তারপর যাই হোক ওনার সাথে আমার আর্গুমেন্ট হলো, বলে আমি কেস লিখবো না। আপনি যেমন কেস লিখবেন না, আমি আপনার নামে কমপ্লেন করে দেবো। আমিও কোর্টকে জানাবো যে আপনি আমার সঙ্গে সহযোগিতা করছেন না এবং ভিকটিম গার্লকে ভয় দেখাচ্ছেন।
তো উনি বললো না এগুলো হতে পারে না, আমি যা বলবো সেটাই। আলাম আপনি ডাক্তার, আপনি আপনার কাজ করবেন, আমার কাজ যেটা সেটা আমি ওকে করবো। আপনি ওকে উত্তেজিত করে দিচ্ছেন, আপনি ওকে ভয় দেখিয়ে দিচ্ছেন। স্বাভাবিকভাবে কোনো কিছু করার আগেই যদি আপনি ওনাকে ভয় দেখিয়ে দেন, ও কোথা থেকে বলবে? এমনি ভয় পেয়ে আছে। তারপরে এই কথা বলার পরে উনি যখন মানছেন না, তারপর উনি আমায় বলছেন মানে ওর মেয়েটি প্যান্ট খুলে দাও, ইনার ওয়্যার গুলো খুলে দাও। আমি বললাম এটা তো আমার কাজ নয়, এটা কি আমার কাজ? আমি তো এটা করতে আসিনি। আপনার স্টাফকে বলুন এটা করতে, এটা আমি করব না। আমার যেটা কাজ আমি সেটাই করব। তো এই নিয়ে আর্গুমেন্ট চলে। পরবর্তীতে আমি কোর্টকে জানাই ওনারটা। তারপরেও এখনো যদি এনআরএস এ আমার মেডিকেল করতে যেতে হয়, মানে উনি আমার সামনে পড়লে এখনো আমাদের আর্গুমেন্ট চলে। আর যিনি আইও থাকে তাকে তো এমন মানে উনি মুখ ঝামটা দেন বা উনি এমন ভাবে কথা বলেন যেন আমি বিশাল দোষ করে ফেলেছে, মানে মেডিকেল করতে গিয়ে বিশাল দোষ করে ফেলেছি আমরা। আরো একটা জিনিস হচ্ছে এনআরএস হসপিটালে যেখানে মেডিকেলটা হয় সেটার নিচে মর্গ। ফলে যখন ইন্টারপ্রেটারই ঢুকুক বা ভিকটিমই ঢুকুক বা যেই ঢুকুক, একটা প্রচন্ড বাজে গন্ধ এবং অনেক সময় বডি পড়ে থাকতেও দেখা যায়। মানে এটাও মানে ভাবা যায় যে একটা মেডিকেল হচ্ছে এমনি সে ট্রমাটাইজ, এমনি সে নানা রকম অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে মেন্টালিটি, তখন ওরকম দেখতে হয় এবং ওই গন্ধ মানে এটা। তবে আমি যত আজ পর্যন্ত মেডিকেল করেছি তার মধ্যে আমি বলবো পুরুলিয়ার মতো ছোট্ট জায়গায় একটা সেপারেট স্পেশালি চ্যালেঞ্জদের জন্য একটা হসপিটাল আছে বা মেডিকেল করার জন্য আলাদা হসপিটাল আছে। এটা কি সরকারের? হ্যাঁ, রাজ্য সরকারের। আচ্ছা। এবং আমি এখনো অবধি ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা যত জায়গায় মেডিকেল করেছি বা পুলিশ সংক্রান্ত কাজে গেছি, পুরুলিয়া হচ্ছে আমার দেখা বেস্ট হসপিটাল। মানে ওরকম গ্রামে একটা হসপিটাল আছে শুধুমাত্র যারা রেপ ভিকটিম বা মেডিকেল মানে কেস সংক্রান্ত তাদের আলাদা, মানে অন্য হসপিটালে গিয়ে লাইন দিতে হবে না, ঘন্টার পর ঘন্টা বসতে হবে না, তাদের জন্য আলাদা সেপারেট করা আছে এবং যাবতীয় যত রকম সুবিধা ওই হসপিটালে আছে, র্যাম্প থেকে শুরু করে সব। তো আর একটা হচ্ছে মেডিকেল কলেজ। আমাদের মেডিকেল কলেজে হচ্ছে একজন মানে মেডিকেলটা একদম সঠিকভাবে হয় এবং খুব ভালোভাবে হয়। আচ্ছা, মানে যদি ইন্টারপ্রেটার কেউ নাও পায় তাহলে ভালোভাবে হয় এবং ডাক্তাররাও কিছু কিছু সাইন জানে এবং যদি সাইন নাও জানেন তারা এতটাই ভালোভাবে কোঅপারেট করে যে ভিকটিমের কোনো অসুবিধা হয় না। মানে মেডিকেল কলেজের আপনার এক্সপেরিয়েন্স খুব ভালো, কিন্তু এনআরএস এ যতবার এনআরএস এর অভিজ্ঞতা ততবার এরকম, ব্যারাকপুরের অভিজ্ঞতা খুব খারাপ। ব্যারাকপুরের হসপিটালের খুব এরকমই হয়েছে, এরকম সেমই হয়েছে, তবে এতটা লেভেলে এতটা নয় যেটা এনআরএস এ হয়। এবং এনআরএস এ এইবার না প্রতিবার হয়, প্রতি কেসে তাই হয়। এনআরএস এ কোনো মেডিকেল হলে আমি গেলে তো তবুও একটু ঝগড়া করি বলবো বা চেঁচামেচি করে আমিও করাই, কিন্তু অন্য ইন্টারপ্রেটার গেলে তো ঝগড়া করবে ডাক্তারের সাথে, বা যদি কিছু সত্যিই কমপ্লেন করে দেয়, তার যদি কিছু পানিশমেন্ট হয় এরকম ভেবে তো সবাই চুপ করে থাকে। কিন্তু আমি কি করি, পানিশমেন্ট তো হবে, হোক পানিশমেন্ট, আমি তো বলার অধিকার থাকবে আমার, আমিও তো মিডিয়াকে বলতে পারবো, কোর্টে গিয়ে তো আমি বলতে পারবো যে কি কারণে আমি ডাক্তারের সাথে ঝগড়া করছি, আমি ন্যায়ের জন্য ঝগড়া করছি। একটা মেয়ের মেডিকেল হওয়াটা ততটা ইম্পর্টেন্ট এই কেসটার জন্য। একদম মেডিকেল যদি না হয় তাই তো কেসটা ওখানেই ফেল হয়ে যাবে এবং ভুলভাল রিপোর্ট দেয়, যাতে ওনাকে পরবর্তীকালে সাক্ষী দিতে না আসতে হয় তার জন্য উনি ভুলভাল রিপোর্ট দেয়। প্রথমে তো চাই না যে মেডিকেলটা হোক, তারপরে হচ্ছে ভুলভাল মানে ওনার যা মর্জি লিখে দেয়, উনি লিখে দেয়, ইন্টারপ্রেটার সাহায্য করেনি, তাই আমি এই কেসের কিছু লিখতে পারলাম না, বুঝতে পারলাম না। স্বার্থ থাকে এটাতে, ওই যে আমাকে এই হসপিটালে আমি সরকারি চাকরি করি, আমি এখানে আসবো, এখান থেকে চলে যাব, আমি আবার কোর্টে যাব কেন? কোর্টে তো এর সাক্ষী দিতে ডক্টরকেও আসতে হয়, তাই জন্য আমি আসবো না। আরজি করো খুব ভালো, মানে মেডিকেল পারপাস বলছি, অন্য ট্রিটমেন্ট পারপাস বলছি না। যে কটা কেসে আমি আরজি কর হসপিটালে গেছি অ্যাজ মেডিকেল করতে অ্যাকিউজ বা ভিকটিম, মেডিকেল আরজি করও পেয়েছি ঠিকঠাক। আরজি কর নিয়ে কোনো এই ব্যাপারে কোনো কমপ্লেন নেই। আমি এবার আসবো আরেকটা ঘটনায়, সেটা হচ্ছে 2025 সালে নাদিয়াল থানার একটি কেস, যেখানে সম্পূর্ণভাবে একজন প্যারালাইজড মহিলা, তাকে ধর্ষণ করা হলো। সেই ঘটনাটাই কি হয়েছিল, আপনি কিভাবে সেটার খোঁজ পেলেন? আমি কলকাতায় ছিলাম না, কলকাতার বাইরে ছিলাম।
একটু বাইরে ঘুরতেই গেছিলাম। তো আমাকে লালবাজার থেকে একজন ফোন করেন, একজন ম্যাডাম আছেন, তিনি আমায় ফোন করেন, করে আমাকে প্রথম বলেন যে এরকম আমাদের কাছে একটা কেস এসেছে, সে প্যারালাইসিস, কিন্তু সে কিন্তু নর্মাল একজন মেয়ে ছিল, তার দুটো বাচ্চা, তার হাজবেন্ডের সাথে তার কোনো একটা ঝগড়া বা রাগারাগির কারণে সে হ্যাং করার ফলে সে লাইফে তো বেঁচে গেছে, কিন্তু তার বাক শক্তি চলে গেছে এবং সে প্যারালাইসিস হয়ে গেছে। তো সেই মেয়েটিকে রাতের বেলায় পাশেই 2-3টে বাড়ির পরে একজন ব্যক্তি রেপ করে। সে সেই দিনই জামিনে ছাড়া পেয়ে বাড়িতে এসেছে এবং রাত্রিবেলায় রেপ করে, এবং আশেপাশে পাড়ার যারা ছেলেরা তারাই দেখে এবং পুলিশে ডেকে দেয়। তো তুমি যা এরকম কেসেরও কি তুমি ইন্টারপ্রেটিং করতে পারবে? তাহলে হ্যাঁ, অবশ্যই, আমি যদি তাকে দেখি জানি তাহলে অবশ্যই করতে পারবো, মানে সেই মহিলার ক্ষেত্রে। তো তখন আমাকে নাদিয়াল থানা থেকে ফোন করে, নাদিয়াল থানায় আমি পৌঁছে গিয়ে ওর সাথে আমি ইন্ট্রোডাকশন করি, ভিকটিমের বাড়ি যাই, মানে যেখানে প্লেস অফ অকারেন্স ওখানে যাই। সে তো প্রথমে বলবেই না, তার একটা শারীরিক কষ্ট হচ্ছে, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে, সে এমনিই তো শারীরিক ভাবে প্রতিবন্ধী বলে তার একটা বিশাল কষ্ট, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে, প্রথম বলতে চাইছিল না। তারপর তার হাজবেন্ড তাকে অনেক করে বোঝায় যে এটা তোমাকে বলতে হবে, এটা না বললে তোমার হবে না, যে তোমাকে করেছে তার শাস্তি পেতে হবে। যখন বোঝায় সে আমার সামনে বলে, এগুলো অন ক্যামেরাই হয়, মানে ক্যামেরা নিয়েই বলে যাতে রেকর্ডিং থাকে, ঠিক আছে। তারপরে ও আমার সাথে কোঅপারেট করে, বলে, মানে ওর যেভাবে দেখায় সেভাবে দেখায়, বলে। এবং আমি ওকে জিজ্ঞাসা করি, তুমি কি তার নাম তো তুমি বলতে পারবে না, তুমি কি তাকে দেখলে চিনতে পারবে? বলে হ্যাঁ, আমি দেখলে চিনতে পারবো। ওর 164 হয়। তারপরে যখন ও কোর্টে বলে, আমি 164টা একটু জানবো। 164 হচ্ছে গোপন জবানবন্দি। আচ্ছা, এটা শুধু ডেফ বা অন্য প্রতিবন্ধীদের জন্য যদি শুধু হয় তা কিন্তু না, এটা আমাদের সাধারণ মানুষেরও যখন কোনো ঘটনা ঘটে যেটা সবার সামনে এফআইআর বা আমাদের যে কেস ডায়েরি হয় সেটার থেকে আলাদা। এটা হচ্ছে জাজ একা থাকেন আর থাকেন ভিকটিম। এবার যখন এটা প্রতিবন্ধী কেউ থাকে, মানে ধরুন ডেফ থাকে বা অটিজম থাকে বা ডাউনস থাকে, যে নন ভার্বাল, তখন ইন্টারপ্রেটার থাকে। পক্সো হলে অনেক সময় মা থাকে, কিন্তু পক্সো না হলে শুধু ইন্টারপ্রেটার আর সেই ভিকটিমই থাকে আর জাজ থাকে। তো জাজ কোশ্চেন গুলো করে, আমি সেই কোশ্চেন গুলো ভিকটিমকে বোঝাই, ভিকটিম যেগুলো বলে সেগুলো আমি জাজকে বলি, সেগুলোই লিখিত আকারে বয়ানটা রেকর্ড হয়। ওটাই হচ্ছে 164, অর্থাৎ হচ্ছে গোপন জবানবন্দি, যেটা আর কেউ জানবে না। এবং ওই সিডিটা একটা খামে বন্ধ করা থাকবে এবং ভিডিও রেকর্ডিং হবে। সেইটা পরবর্তীকালে এই যে রেকর্ডিংটা হলো, যে আমি কিছু ভুল বললাম কিনা, যদি কখনো চ্যালেঞ্জ হয়, ট্রায়ালে যায় বা অন্য তদন্তের সাথে আমাকে বদলে যদি অন্য কোনো ইন্টারপ্রেটারকে দেয়, তাহলে ও কি বলেছিল এবং ওই যে লেখা তার সাথে এক মিল আছে কিনা, পরে ট্রায়াল চলাকালীন যে আমি ওই কথা পাল্টাচ্ছি কিনা, তাহলে সেটা ম্যাচিং হয়। অনেক সময় টার্গেট হয় বা চ্যালেঞ্জ হয়, চ্যালেঞ্জের জন্য ওই কেস ডায়েরিটা, মানে ওই চিপটা আমাদের খুব দরকার হয়, যে চিপে আপনি ছিলেন কিনা, আপনি ছিলেনই না, অনেক সময় বলে আপনি ছিলেনই না। তার জন্য কি হয়, ভিডিও রেকর্ডিংটা দেখানো হয়েছে যে আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। অনেক সময় হয়েছে যে ধরুন 5টা পাতা, 5টা পাতার একটা পাতা, সবকটা পাতায় সই আছে, কোনো একটা পাতায় হয়তো আমার সিলি মিস্টেকে সইটা নেই, আচ্ছা, তাহলে ওই একটা নিয়ে 1 বছর কেস লড়ে নেবে, হাইকোর্টে শুধু চলে যাবে যে ওই কেসটা কেন সইটা ছিল না, তার মানে এটা নেই, উনি ছিল না। 164 এর আগে একটা যেটা থানায় কমপ্লেন রেজিস্টার হয় সেটাকে বলে 161। আচ্ছা, সেই 161টা করার সময়ও আমাকে প্রেজেন্ট থাকতে হয়। তো এই পদ্ধতিতে ওদের কেসটা হয়। তো যখন 164 হয় তখন ও বারবার একটা কথাই বলে যে আমি ওকে সামনে দেখলে চিনতে পেরে যাব যে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, কারণ নাম বলতে পারছে না। কিন্তু যা যেটা বোঝে না, আর যদি ও সব বুঝতেই পারে, বলতেই পারে, তাহলে আর আমার দরকার কি? আমার তো দরকার নেই, ও তো বলতে পারবে না বলেই আমার আশা। এবং সবসময় যে ওর নাম ও সাইন ল্যাঙ্গুয়েজে স্পেলিং করে দেখিয়ে দেবে তা তো নয়। ও তো পড়াশোনা জানে না, বা ও পরবর্তীকালে ডেফ হয়েছে, মানে কথা বলা বাক শক্তি হারিয়েছে, তো ও কি করে প্রপার সাইন ল্যাঙ্গুয়েজ জানবে? ও করবে মনোসাইন বা আকার ইঙ্গিতে বোঝাবে, যেটা আমাদের আগে লোকাল সাইন ল্যাঙ্গুয়েজ দেখাবে। তো তার উপরে ভিত্তি করেই আমাদের কেস সাজাতে হবে। তো উনি যখন বলে যে আমি যে করেছে তাকে আমি দেখিয়ে দিতে পারবো, তখন টিআই প্যারেডের আমাদের অর্ডার হয় প্রেসিডেন্সি জেলে। আমি এর আগেও অনেকগুলো টিআই প্যারেড করেছি। আচ্ছা, এবং টিআই প্যারেড আমি প্রথম সিবিআই কেসেই করেছিলাম,
চুচুড়া কোর্টে, এই TI চুচুড়া প্যারেড জেলে। হ্যাঁ। টিআই প্যারেড হচ্ছে ধরুন একসাথে 10 জন দাঁড়িয়ে থাকবে, তার মধ্যে ওই 21 পার্সনও দাঁড়িয়ে থাকবে। যে ভিজি গার্ল হবে বা ভিজি যে যে মানে ভিকটিম বয় হতে পারে, সে ওই গিয়ে তাকে ছুঁয়ে দেখাবে বা টাচ করে দেখাবে যে মানে ওই 10 জনের মধ্যে ও তাকে খুঁজে বার করবে। যদি 4 জন অ্যাকিউজ হয়, 4 জনের সাথে আরো কিছু থাকবে, একজন হলে একজন, ওই ভিকটিম ওই 10 জনের মধ্যে থেকে খুঁজে বার করবে বা 20 জনের মধ্যে থেকে খুঁজে বার করবে। তো এই ক্ষেত্রে এ আবার কি করেছিল, মানে যাতে ওকে দেখতে বুঝতে না পারে, চিনতে না পারে, তার জন্য মাটি টাটি মেখে বসেছিল, মানে মুখে মাটি টাটি মেখে বসেছিল যাতে ওকে বুঝতে না পারে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু যাওয়ার সাথে সাথেই ও দেখিয়ে দেয়, একদম হাত তুলে দেখিয়ে দেয়, মানে ওকে দেখে উত্তেজিত হয়ে যায় এবং দেখিয়ে দেয় যে মানে যাদের বুঝতে অসুবিধা হয় না। তো এরকম 164 আমি অনেকগুলোই করেছি। এটাও আর একটা মানে ব্যারাকপুরে করেছি, চুচুড়াতে করেছি যেখানে আমাদের কাজী নজরুল ইসলাম ছিলেন, সেই জায়গাটা, সেই জেলের ভেতরে ঢুকেও আমি করেছি। তো এরকম আমার এই এক্সপিরিয়েন্স আছে। সেন্ট্রাল জেল, দমদম সেন্ট্রাল জেলেও আমি গেছি। তো এই কেসটার তারপরে কি হলো? তারপরে এটা এখন ট্রায়ালে চলছে, মানে এখন এটা ট্রায়াল, এটা তো 2025 সালের কেস, এটার এখনো পরবর্তী ট্রায়াল মানে জাস্ট শুরু হয়েছে, এখনো মানে আর্গুমেন্ট স্টার্ট হয়নি। আমি আরেকটা কেসের কথা জানতে চাইবো, সেটা হচ্ছে কল্যাণী থানার একটি কেস, যেখানে একজন মূকবধির মহিলাকে বিয়ে করে নিয়ে যাওয়া হয় এবং তারপর তার শ্বশুর এবং ননদের হাজবেন্ড তাকে লাগাতার ধর্ষণ করেছিল। তো এই কেসটা সম্পর্কে আপনি তো ছিলেন এই কেসটায় জড়িত। এই কেসটাও আমার প্রথম দিকের কেস। প্রথম দিকের কেস বলতে এই ঘটনাটা হচ্ছে একজন আমার কাছে আসে, আমার কাছে যেহেতু আমি সরকারি কেসগুলোই বেশি করি, মানে পুলিশের কোর্টের বেশি করি। তো আমার কাছে একটা ফোন আসে কল্যাণী থেকে, তা আমি যাই পৌঁছাই কোর্টে। তা যাওয়ার পরে জানতে পারি যিনি শ্বশুর মশাই তিনি মেয়েটাকে বিয়ে দিয়ে এনেছে একটা অনাথ আশ্রম থেকে, ডেফ থেকে। ওর ছেলে ডেফ শুধু নয়, মেন্টাল রিটার্ডেশনও আছে, মানে তাকে বিয়ে দেওয়া যায় না। কিন্তু সে একটা ভালো, শুধুমাত্র তো ডেফ মানে তো সে সুস্থ, শুধু শুনতে পায় না আর বলতে পারে না, বাকি তো সে কাজ করতে পারে, সে পড়াশোনা জানে, সেলাই জানে। তো ওই অনাথ আশ্রম থেকে দেখে শুনেই ওকে বিয়ে দেয়, যে একটা অনাথ মেয়ের একটা ভালো ঘর হবে, খেতে পড়তে পারবে, প্লাস উনি বলেছিলেন ও সেলাই জানে, ওকে আমি দোকান টোকান করে দেবো, ওর কোনো অসুবিধা হবে না। তো শ্বশুরমশাই এবার বিয়ে করে নিয়ে আসার পরে ছেলে তো কিছু করতে পারেন না, মানে ছেলে তো অ্যাজ ডেফ প্লাস মেন্টালি রিটার্ড, মানে ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি। তো শ্বশুরমশাই এবং ননদের উপর প্রতিদিন ওর সাথে এই নোংরা কাজগুলো করে যাচ্ছে দিনের পর দিন। তো ও তার প্রতিবাদ করে, তার ফলে ও মারধরও খায়, ঘরের মধ্যে ওকে আটকে রাখে, কোনোভাবে ও বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে থানায় যায়, কিন্তু প্রথমে থানা ওর কথা বুঝতে পারে না, ওকে বাড়ি পাঠিয়ে দেয়, বাড়িতে দিয়ে যায়, ওরা অ্যালার্ট হয়ে যায়। এরও পরে ও আবার একবার পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পরে ও রাস্তার মাঝখানে গিয়ে উল্টে পড়ে যায়। তখন কোনো একজন ভ্যান চালাচ্ছিলেন, সেই ভ্যান চালিয়ে ওকে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে পুলিশকে জানানো হয় এবং পরবর্তীকালে ও যে অনাথ আশ্রম থেকে ওকে নেওয়া হয়েছিল তারা কেস করে এবং কেস চলতে থাকে। তো ইন্টারপ্রেটারের জন্য অনেকদিন কেসটা ঢিলে হয়, যে ওরা ইন্টারপ্রেটার কি জানতো না, ইন্টারপ্রেটার আনলে যে কেসটা হবে সেটা জানতো না। তারপরে যাই হোক ইন্টারপ্রেটার আসে, আমি যাই, গিয়ে যখন পড়ি ভিকটিমকে কোশ্চেন করার জন্য হাইকোর্টের 11 জন উকিল গেছিলেন এবং তারা সবাই যথেষ্ট সিনিয়র, অনেক এক্সপিরিয়েন্স, মানে 20-25 বছরের এক্সপিরিয়েন্স এক একজন উকিল বলছেন একদম। এবং ভিকটিমকে জানা ভয় দেখাচ্ছে, তার থেকে বেশি আমার সাথে আর্গুমেন্ট করছে, মানে আমাকে ভয় দেখানো, একটা দাবরানি ভীষণ চেঁচিয়ে একটা কথা বলা, পার্সোনাল অ্যাটাক করা, মানে এই ধরনের, মানে যাতে আমি ভয় পেয়ে যাই। আমি ভয় পেয়ে গেলে তাহলে আর কোশ্চেন করতে পারবো না, এবং এমন ভাবে কোশ্চেন করছে যে তার উত্তর মানে উনি যেটা চাইছে সেটাই হবে। আমাদের কোশ্চেনের প্যাটার্ন এমন হয় যে কোশ্চেনটা আমি যা চাইছি হ্যাঁ নাতে উত্তর দিতে হবে, হ্যাঁ বললেও ওনার, না বললেও ওনার, মানে এমন ভাবে। তো সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়া এবং ওখানে দাঁড়িয়ে ওই 11 জন উকিলকে ফেস করা, যদিও রুম খালি করে দেওয়া হয়, যে ওই কেস সংক্রান্ত ছাড়া আর কেউ থাকে না, কিন্তু তবুও ওই 11 জন উকিল আর আমি একা, আর জাজ আর যারা ক্লার্ক তার মাঝে ওরকম আর্গুমেন্ট করা,
মানে আমি তখন প্রথম দিকেরই কেস, আমার সাথে দুজন ডেফ পার্সনও গেছিল, একজন ছেলে আর একটা মেয়ে। তারা রীতিমতো দেখে ওখানে ভয় পাচ্ছিল যে আমি কিভাবে ওই মেয়েটাকে বলে ওর থেকে কথাগুলো বার করছি। মানে ওরা রেগুলার ডেভদের সাথে মেশে, ওরকম চেঁচামেচি বা ওরকম ভাবে অ্যাঙ্গার প্রশ্ন করা, ওরা নিজেরা ভয় পাচ্ছে, তো ভিকটিম তো ভয় পাবে। কিন্তু সেই ভিকটিমকে আমি আশ্বস্ত করি যে তুমি ভয় পেও না, আমি তোমার জন্য আছি। মেয়েটির কত বয়স ছিল? মেয়েটির বয়স ছিল 27। বাচ্চা মেয়ে, একদমই বাচ্চা মেয়ে, এবং সে দারুণ আঁকতে জানে, দারুণ সেলাই করতে জানে, মানে এক্সিলেন্ট। সে শুধু কথা বলছে, পড়াশোনাও জানে, এমন না যে সে পড়াশোনা জানে না। তার যখন ওই মানে কেসটা লেখা হয়েছিল, সে নিজে লিখে লিখে বলেছিল যে এই এই ঘটনা হয়েছে। কিন্তু ট্রায়াল চলাকালীন তো আপনি উকিলের উত্তরগুলো তার লিখে লিখে দিতে পারবেন না, তখন তো আপনাকে ইন্টারপ্রেটার রাখতেই হবে। এই ইন্টারপ্রেটারের অভাবে এবং ইন্টারপ্রেটার না নেওয়ার জন্য অনেক কেস নষ্ট হয়ে যায়, অনেক কেস নষ্ট হয়ে যায়। এই ঘটনাটা তারপরে কি হয়? এই ঘটনাটা পরে এটা কনভিক্ট হয়েছে এবং দুজনেই জেলে গেছেন, যাবজ্জীবন হয়েছে। এটা আমার প্রথম কেস, মানে এই যে বললাম 303টে কেসের মধ্যে যে কনভিক্ট হয়েছে 4-5টা কেস, তার মধ্যে এই কেসটা এটাও আর এটা তাহলে একটা বড় জয়। হ্যাঁ, এটাও একটা বড় জয়। আরো অনেক হয়েছে, বা হয়তো আরো অনেক হয়েছে, সেই খবরটা আমার পর্যন্ত আর আসেনি। মানে তারা কেউ জানানোর হয়তো প্রয়োজন মনে করেনি যে ইন্টারপ্রেটারকে জানাই, সেরকমও হতে পারে, আমি সেগুলো বলতে পারবো না। আমি আপনাকে পুরুলিয়ার একটা ঘটনার কথা মনে করাবো, ওটা নিশ্চয়ই আপনারও মনে থাকবে, কারণ ভীষণই শকিং। যে গ্রামের মোড়ল একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে, যার বয়স 14 বছর। তার নিজের 4টে মেয়ে রয়েছে, যার সব থেকে ছোট মেয়ের বয়স 16 বছর। আমি পুরুলিয়াতে এর আগে অনেকগুলো কেস করেছি, তার মধ্যে বেশিরভাগই ডিভোর্স কেস। মানে ডেফদের বিয়ে হলে যদি ডিভোর্স হয়, তাহলেও ওদের ইন্টারপ্রেটার রাখতে হয়। মানে ইন্টারপ্রেটারকে মাধ্যমে ডিভোর্সটা করার সময় এখন ইন্টারপ্রেটার মাস্ট। তো ওই একজন অফিসার আমাকে ফোন করে বললেন যে আপনাকে এরকম আর একটা থানা থেকে ফোন করবে অন্য একটা কেসে। তা আমাকে ফোন করেন, তো উনি আমাকে করে বলেন আপনাকে এই দিন এই সময় আসতে হবে। তা আমি বলি দেখুন, আমি তো ভোরবেলায়, মানে রাতের ট্রেন ধরবো, রাত্রির 12টার ট্রেন ধরবো, ভোরবেলায় পৌঁছবো। বলে আপনাকে আমি নিয়ে চলে আসবো, আপনার কোনো অসুবিধা নেই। তো আমাকে যথারীতি পুলিশ নিয়ে আসে, নিয়ে আসার পরে ভিজির সঙ্গে দেখা হয়, যেটার জন্য আমি জানি যে পুরুলিয়াতে একটা সেপারেট হসপিটাল আছে। মানে এই কেস করতে গিয়ে আমি দেখেছি, এই কেসটার জন্যই আপনি? হ্যাঁ, এই কেসটার জন্য গিয়েই আমি দেখি যে একটা মেডিকেলের, যে বললাম যে এটা পুরুলিয়াতে খুব ভালো ব্যবস্থা, ওর মেডিকেল হয়, মেডিকেল হওয়ার পরে আমরা কোর্টে আসি। ওর যখন 164 করতে আসি, তার আগে আমি যখন ওর সাথে কথা বলছি, ইন্টারাকশন করছি, জানতে চাইলাম, ও তখন আমাকে বারবার বলছে যে আমি আর যাবো না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও, আমি আর যাবো না। ছোট্ট একটা 14 বছরের মেয়ে, মাথা ভর্তি সিঁদুর, রোগা, না খেতে পেয়ে মানে একদম হাড় গিলগিল করছে। মানে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আমার ছেলে, এটা 2 বছর আগের ঘটনা, আমার ছেলে 15 বছরের, মানে এখন 17। মানে আপনার নিজের সন্তান? আমার নিজের সন্তানের থেকেও সে ছোট। মানে আমি কি বলবো, তো আমার খুব কষ্ট হচ্ছিল। তখন ও আমাকে বারবার বলছে যে ওকে বিয়ে করেছে, সে তার ওয়াইফ, দুজনে মিলে তাকে জোর করে জড়িয়ে ধরে, মানে জোর করে ওর সাথে, মানে ওর হাজবেন্ড শারীরিক সম্পর্ক করে পুত্র লাভের আশায়। এবার ঘটনাটা হচ্ছে, মানে ওর ওয়াইফও জড়িত? হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছি। গ্রামের মোড়ল, যার কিনা প্রচুর পয়সা, অনেক সম্পত্তি, তার 4টে মেয়ে আছে। 4 মেয়ের মধ্যে 3 মেয়ের বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা কাচ্চাও আছে। ছোট মেয়েটি 16 বছরের, এবং তার বউয়ের থেকে আর হয়তো সন্তান হবে না। তাই জন্য সে একটি মুখবধির মেয়েকে পেয়েছে, যার বাবা মা গ্রামে ধান টান কাটে বা বিড়ি বাঁধে, এরকম ধরনের, খেতে পায় না, খুবই গরিব। এ হচ্ছে সেই বাবা মার প্রথম সন্তান। আরো তার 2টো ভাই বোন আছে। তো তাকে বিয়ে দিয়ে নিয়ে যায়, বিয়ে দিয়ে নিয়ে গেছে যখন, তখন বাবা মাকে বলেনি যে ও ছেলে হওয়ার জন্য তার আরো 4টে বাচ্চা আছে, তার ওয়াইফ আছে, সেসব কিছু বলেনি। বলে যে তোমার মেয়ে আমার বাড়িতে থাকবে, তুমি ভালো খাওয়া দাওয়া পাবে, তোমার তো আরো 2টো মেয়ের পড়াশোনা করতে হবে, আমি তোমাকে টাকা দেবো, মাসে মাসে টাকা দেবো, তুমি আমাকে দাও। বাবা মা লোভে পড়ে যায় যে আমার যে 2টো সন্তান আরো আছে, তাদের টাকা পয়সা দেবে, খাবার অভাব হবে না, আমার মেয়েটাও ভালো থাকবে, ভালো বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে। তো বাবা মা তাকে বিয়ে দিয়ে দেয়। এই মেয়েটাও তো ওই 14 বছরের, হ্যাঁ, ওরই কথা বলছি, 14 বছর বিয়ে দিয়ে দেয়, কারণ বাবা মাকে টাকার লোভ দেখিয়েছে যে তোমার মেয়ের পয়সার অভাব হবে না, তোমরাও ভালো থাকবে। কিন্তু বাড়ি যাওয়ার পরে সে মেয়েটার সাথে আর বাবা মা দেখা করতে দেয় না, টাকা দেয় কিন্তু দেখা করতে দেয় না।
ওকে কি করে, ওর যে মানে ভাগনা আর ওই মোড়ল যিনি, তারা রোজ ওর সাথে মানে এইসব বাজে কুকর্ম করে, এবং তাতে ভাগনা, এবং তাতে ওনার ওয়াইফ মানে যে মোড়লের ওয়াইফ, তিনি কিনা একজন মানে ধরুন 40-45 বছরেরও বেশি হয়তো মহিলা হবে, আমি ঠিক এক্সাক্ট ওনার বয়স জানি না। আর যিনি মোড়ল তার বয়স 54 বছর, 54 থেকে 55 বছর। তার ভাগনার বয়স 30-32 বছর। তারা ওকে প্রতি রাতেই ধর্ষণ করছে, এবং দিনের মধ্যে যখনই তাকে পাচ্ছে তাকে এরকম করছে, এবং ও যেহেতু রাজি হচ্ছে না তাতে, ওকে সারা গায়ে সিগারেটের ছাকা, তার সারা গায়ে যখন মেডিকেল করছি সারা গায়ে সিগারেটের ছাকা। তো এই অবস্থাতে ওকে মেডিকেল করানো হয়। ও তখন আমাকে ওই ঘটনাটা বলে। না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ওকে পেলেন কি করে, এই ঘটনাটা আপনার অবধি পৌঁছলো কি করে? ঘটনায় পুলিশ পুলিশ কি করে জানলো? পেলো যখন ও বাড়ি থেকে পালিয়ে গেছিল। আচ্ছা, মানে ওকেও যখন ওই বেঁধে টেদে রাখতো, খেতে টেতে দিত না, তখন ওই মোড়লের বাড়িতে তো অনেক সময় মোড়লের পাড়া সংক্রান্ত বা জমি জায়গা সংক্রান্ত বা কোনো অফিসিয়াল কাজে লোকজন বাড়িতে আসে। তো ওই রকম সময় ও কোনো একটা সুযোগে ও বাড়ি থেকে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে ও পুলিশের কাছে মানে পৌঁছায়, এবং তখন পুলিশ কি, মোড়ল কি, ডাক্তার কেউ কিছু জানে না। ও পালাতে গিয়ে ওর পুলিশ স্টেশনে যায়, মানে পায় কাউকে, একজনকে পায়, তাও রেল স্টেশনে যে রেল মাস্টারকে গিয়ে ও বলে আর কি, রেলের পুলিশকে ও বলে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, মানে এরকম হচ্ছে। ও বোঝাতে পারেনি, কিন্তু যিনি রেলের যারা ছিলেন তারা বোঝে যে এর সাথে কিছু একটা হয়েছে। সেই রেলের যে পুলিশ, আরপিএফ বলে, তারা নিয়ে যায় পুলিশ স্টেশনে। হ্যাঁ, তারপর সেই পুলিশ তারপর যোগাযোগ করে বার করে যে কিভাবে ওর জবানটা নেওয়া যাবে, কি হয়েছে না হলে। ওর বাবা মাকে কন্ট্যাক্ট করে, ওর বাবা মা আসে, ওর বাবা মা ঘটনা বলে, তারপরে ওনারা আমার সাথে যোগাযোগ করে আমি যাই, গিয়ে তারপর জবানবন্দিতে নেয়। আর এই কেসে গিয়েই আমার মনে হয়েছিল জাজ একদম কোঅপারেট করছিলেন না। তার মনে হয়েছে ওর কথা উনি বুঝতে পারছে না, তাই এই কেসটা লেখা যাবে না, আজকে এই কেসটা নিতে পারবো না, আমি এই কেস করতে কিভাবে লিখতে হয় আমি জানি না, তাই আমি নেব না। তা আমি তখন ওনাকে বোঝাই যে আমি এতগুলো কেস করেছি, এত বছর ধরে করছি, এই ফরম্যাটে কেস হয়, এইভাবে কেস হয়। উনি কিছুতেই নেবেন না, উনি আমার সাথে তর্ক করেই যাচ্ছে, না আমি নেব না। আপনি কি, আপনার থেকে আমি নেব? আপনি জানেন আমার এই পোস্টটা কি? আলা আপনার পোস্টটা কি আমি জানি না, আপনার কি দায়িত্ব সেটাও আমি জানি না। আমার জানি আপনি আমাদের কিছু হলে আপনার কাছে আসবো, আপনি নিজে জাজমেন্টাল না হয়ে যেটা ভিকটিম বলছে সেটাই আপনি লিখবেন, এবং ও যাতে পানিশমেন্ট পায়, মানে অ্যাকিউজ, সেই ব্যবস্থা আপনি করবেন, এবং ভিকটিম যাতে মানে আশ্বস্ত হয় যে তার সাথে আর এই ঘটনা ঘটবে না, অ্যাকিউজ শাস্তি পাবে, সেইটার জন্য আপনার কাছে আসা, এবং আপনাকে নিতেই হবে। উনি বলেন আমি নেব না, আপনি কি করতে পারেন করুন। আলাম আমি ঠিক আছে, আমি কি করতে পারি না করতে পারি আমি এবার দেখাচ্ছি, কারণ মিডিয়া বলেও একটা কিছু পাওয়ার আছে, ফেসবুকে লিখবো, মিডিয়াতে লিখবো, আমিও জানাবো। যখন এই কথাটা বলি যে আমি মিডিয়াকে জানাবো, এবং আপনি মনে করবেন না যেটা আমার কাছে নতুন কেস, আমি এই ব্যাপারটা নিয়ে আমি বহু বছর করছি, এবং আমার কোথায় গেলে এর বিচার হবে ডিসেবিলিটি কমিশনকে জানাবো। ডিসেবিলিটি কমিশনকে তো জানাতেই পারি, কারণ আমার কাছে অলরেডি কেস নাম্বার দিয়ে আমার কাছে সমন মানে রেজিস্টার্ড হয়ে গেছে, আমার কাছে কাগজ আছে যে আমি এই কেসে তদন্ত করার জন্য 164 দর্জ করার জন্য এসেছি, আমার কাছে লিগালি কাগজ আছে, এবং আমি ডিসেবল কমিশনকে জানাবো যে আপনি এগুলো করছেন না। আপনি জাজ বলে আপনি যে ছাড় পাবেন তা কিন্তু নয়। আর এটা এখন ভীষণ স্ট্রিক্টলি ভাবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দেখছে। তো আমি এটা জানাবো, যেখানে জানাতে হবে সেখানেই জানাবো। মানে রীতিমতো আমার যাদের সাথে ওখানে ঝগড়া চলছে, এবং উনি আমাকে বলছে আপনাকে কিন্তু আমি অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেবো। আর আপনি পাঠিয়ে দিন, আমাকে জেলে পাঠিয়ে দিন, কোনো অসুবিধা নেই। আমারও এটা একটা মানে যুক্ত হবে যে আমি কোনো কেস করতে গিয়ে নিজে জেল খেটে এসেছি। জাজ এইভাবে বলছে। তারপরে যখন অনেক কিছু বলার পরে উনি যখন দেখছে যে কোনোভাবে উনি আমাকে চুপ করাতে পারছেন না, তারপরে উনি বললেন ঠিক আছে আমি মাও থাকবে। থাকুক। ক্যামেরার সামনে মা ছিল, আমি ছিলাম, মেয়েটা যা যা বলে সেগুলো সব লিখিত আকারে দেওয়া হয়। এটাও তো নাবালিকা। হ্যাঁ নাবালিকা। তারপরে হয়, তারপর ওটারও কেস চলছে, ওটারও 2-3 ট্রায়াল হয়েছে, আর আপাতত এখন হয়নি, 2বার হয়েছে ট্রায়াল। এরকম ঘটনা অনেক হয় যে জাজ বলে কি দরকার ছিল আসার, কথা বলতে পারে না, কেস করার কি দরকার। জাজরা এটা বলে যারা নতুন, মানে এখন যারা নতুন জয়েন করছে না, তাদের মধ্যেও ইমোশনটা খুব কম, সহানুভূতিটা তো ভীষণ কম। এমনও জাজ পেয়েছি যারা খুব ভালোভাবে
ট্রিট করে, সুযোগ দেয়, ভয় যাতে না পায় তার জন্য অনেক রকম ব্যবস্থা করে। এরকমও হয়েছিল, একটা বিধাননগরে একটা কেস করতে গেছিলাম, মেয়েটা মেন্টালি চ্যালেঞ্জ, ডাউন সিনড্রোম, ও বলবে না, ও যখন ঢুকেছে ও বলবে না, ওর খিদে পেয়েছে, ও খাবে। ও মানে কাজের কথা, অ্যাকচুয়ালি ওই কথাগুলো তো বলতে ভালো লাগে না, বলার মতও না, মনে করতে হবে, কষ্ট পাবে। ও বলছে আমি খাবো, খিদে পেয়েছে। বলে ঠিক আছে কি খাবে? বললো চাউমিন খাবো। আচ্ছা, চাউমিন নিয়ে এলেন, দিল, খেলো, বললো ঠিক আছে। বললো আমি এখন ঘুমাবো। বললো আমি ঘুমাবো, এখন আমি মানে বলবে না। উনি বললেন ঠিক আছে, ওকে ঘুম পাড়াও, ওকে জোর করার দরকার নেই, ও যখন উঠবে তখন যখন বলতে চাইবে। আমি সকালবেলা 10টায় পৌঁছে গেছিলাম, তখন বাজে বিকাল 6:30। ও তখন মনে হলো যে এবার আমি বলবো, ও তখন বললো, মানে ততক্ষণ আমরা বসেছিলাম এবং জাজ ততক্ষণ ওর জন্য অপেক্ষা করেছে যে ও কখন বলবে তখনই ওটা নেওয়া হবে। যদি আজকে রাত্রির বেলায় বলে তাহলে তাতেই হবে। তো এই ধরনের মানুষদের আমার খুব দরকার, যারা এইটুকু বুঝবে যে তার উপর দিয়ে কি চলে। একটা ঘটনা ঘটলে শারীরিক মানসিক ভাবে কত রকম ভাবে মানে একটা সেই ট্রমাটাকে কাটিয়ে বলাটা। তারপরে আপনি নতুন, আপনার একটা ছেলে, তার সামনে কি করে বলবো? লজ্জা তো লাগে, আমারও তো লজ্জা লাগে। তো সে তার একটা ডিসেবিলিটি আছে বলে তার যে লজ্জা লাগবে না এমন তো নয়, তাই না? খুব স্বাভাবিক সেটা। আপনি তো এতক্ষণ মহিলাদের কথা বলছিলেন, এরকমও তো ঘটনা হয়েছে যে একটা বাচ্চা ছেলেকে শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছে, সেটা যদি আপনি একটু বলেন। 2021 লকডাউন চলছে, তখন আমার পার্ক স্ট্রিট থানা থেকে একটা ফোন আসে, যথারীতি যেমন আমাকে ফোনেই ডাকে। আমি যখন পৌঁছাই তখন দেখতে পাই একটি ছেলে বসে আছে, 14 থেকে 16 বছরের মতোই বয়স। ছেলেটা ভয়ে কাঁদছে এবং ছেলেটার সাথে কিছু একটা ঘটনা ঘটেছে। তার আগে আমি সত্যমেব জয়তে আমির খানের একটা প্রোগ্রামে শুনেছিলাম যে ছেলেদের সাথেও হয়, বা চোখে কখনো দেখিনি। সেই প্রথম আমার দেখা এবং অভিজ্ঞতা। সত্যমেব জয়তে একটা কথা ছিল, একজন মা বলেছিল যে আপনার সন্তান মানে যেই বয়সে, মানে এই বাচ্চাতে যখন বলে তার সাথে কিছু শারীরিক নির্যাতন হয়েছে, তার মানে হয়েছে। সে যদি নাও করে, আপনি আপনার সন্তানকেই বিশ্বাস করুন। আর এ তো কিছু জানেই না, মানে এদের যে শারীরিক নিগ্রহ কি বা রেপ কি, অ্যাবিউজ কি, কিছুই জানে না। তো তখন যখন ওই ঘটনাটা ঘটে, যখন ওর মা বাবা জানে ওর ব্লিডিং হচ্ছিল, ওকে নিয়ে আসে মেডিকেল করিয়ে, যখন ও ঘটনাগুলো বলে তখন আমার ওই কথাগুলো মনে পড়ছিল। আর ওইটা মনে পড়ছিল যে এরকমও হয়, ছেলেদের সাথেও হয়, আমি তো এতদিন মেয়েদের উপরে দেখেছি। তো ওই ছেলের ঘটনাটাও আমি নিই এবং কোর্টে হয়, আর্গুমেন্ট চলে। এটা হচ্ছে ব্যাংশাল কোর্টে বিচার ভবন বলে একটা আলাদা কোর্ট আছে, যেখানে কিনা চাইল্ড ফ্রেন্ডলি কোর্ট। সেখানে কেসটা চলছে, এখনো চলছে। কেসটা শেষ হয়ে গেছিল, কিন্তু কেসটা আবার রিইনভেস্টিগেশন হচ্ছে, বা হাইকোর্টে গেছে, তার অর্ডারে আবার নতুন ভাবে কেসটা হচ্ছে। ওখান থেকে আমাকে রিলিজও করে দেওয়া হয়েছিল, মানে কেসটা শেষ হয়ে গেছিল, আবার নতুন করে ওর কেস স্টার্ট হচ্ছে। এবার সমস্যা হচ্ছে, কেসটা স্টার্ট হচ্ছে, কেসের জবানবন্দি হয়ে গেছে, ও টিআই প্যারেড হয়ে গেছে, অ্যাকিউজ এখনো জেলে আছে, কিন্তু ডিফেন্সের উকিল প্রতিদিনই ডেট নেয়। কেন? আমি পৌঁছে গেলে উনি ডেট নেয়, আর যখন আমি পৌঁছাতে পারি না তখন ডেট নেয় না। তখন উনি জাজকে বলেন দেখুন এলো না, তাই কেসটা হলো না, আমার সময় নষ্ট হলো। এবারে যিনি জাজ আছেন তিনি আমাকে সবসময় সমনে লিখে দেয় 9:30 প্রেজেন্ট হতে হবে, কেস হবে 2টোর পরে, তো 9:30 প্রেজেন্ট হবে। মানে কি, আমার যে অফিসিয়াল ছুটি নিয়ে আমি প্রতিদিন যাব, তাতে আমি এফেক্ট হব, আমি যাব না, তার জন্য কেসটা হ্যাম্পার হবে, এর জন্য আমি কোনো পেমেন্ট পাই না। তাহলে আমি যে যাব, আমার একটা দিন ছুটি চলে গেল, কোনো পেমেন্ট আমি পাবো না, প্লাস ওরকম সারাদিন বসে থাকবে, বসে থাকার পরে বলবে আজকে হবে না। এরকম কতবার হয়েছে আপনার সঙ্গে? প্রচুর, বলতে পারছি না, মানে 5 বছর 6 বছর ধরে কেস চলে, এরকমই বেশিরভাগ হয়। তখন খুব রাগ হয়। তবে এই কেসে যিনি আয়ো ছিলেন, তিনি এখন ওই থানায় নেই, কিন্তু উনি কিন্তু প্রতি ট্রায়ালে প্রেজেন্ট থাকেন, এবং আমি খুব ভালো ভালো পুলিশ অফিসারের সাথে কাজ করেছি। আমি যদি বলবো যে না করিনি, তাহলে আমি ভুল বলবো। আমি আমার লাইফে একজন পুলিশ অফিসার যিনি কলকাতা পুলিশেই ছিলেন, পরে ডেপুটেশনে সিবিআই তে গেছিলেন, তার থেকে কাজ শিখেছি।
আমার এই ফোবিয়া, প্রথমে তো আর্গুমেন্ট করা, পুলিশের সাথে কথা বলা, এগুলো শিখতে হয়। আপনি নাম বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি সঞ্জয় মুখার্জি, আচ্ছা, সিবিআই এর পুষ্পল পাল, আরো এরকম অনেক অফিসার আছে, তাদের থেকেই কাজগুলো শিখেছি এবং এখনো তাদের সাথে আমার যোগাযোগ আছে। কোনো অসুবিধা হলে আমি তাদের ফোন করে জানি। তো এরকম প্রচুর অফিসার আছে যাদের থেকে আমি কাজ শিখেছি। এই অভিজিৎ বাবুও তার মধ্যে একজন। পার্ক স্ট্রিট থানায় তখন পান্নালাল গুড়িয়া বলে একজন অফিসার ছিলেন, তিনিও মানে ভীষণ। লালবাজারে অনেক সোফিয়া ম্যাডাম আছেন, আরো অনেকে আছেন। আমি তো একটা কেসে মানে এই কেস করে কখনো অ্যাপ্রিসিয়েশন পাইনি, ফার্স্ট পেয়েছিলাম সুপ্রতিম সরকারের থেকে, সেই ঘটনাটা আমি পরে বলবো। তো ওই কেসটা তদন্ত এখনো চলছে, ওর এখনো ট্রায়াল চলছে, কিন্তু ওই একটাই ডেটের পর ডেট, ডেটের পর ডেট, মানে 2001 থেকে 2006 কিন্তু হয়ে গেল, যেখানে পক্সো কেসগুলো তাড়াতাড়ি শেষ করার কথা, এক্স্যাক্টলি, কিন্তু না, সেগুলোও চলছে একই রকম হ্যাঁ। অবস্থা। আবার জাজও এক এক সময় বলে ওয়ারেন্ট বার করে দেবো, কিন্তু না এলে। এমনও হয়েছে আমার হাত অপারেশন হয়েছে, 3-3 বার আমার হাত অপারেশন হয়েছে, আমার এত বড় বড় হুক ঢোকানো, হাতটা আমার প্রায় প্যারালাইসিস হয়ে গেছে, সেই অবস্থাতেও আমাকে কোর্টে প্রেজেন্ট হতে হয়েছে মেডিকেল দেওয়ার পরেও, কিনা ওয়ারেন্ট হয়ে যাবে। যেখানে আমি হাত নাড়তে পারবো না, যেখানে আমার হাত নেড়ে কথা বলাটাই কাজ, সেখানে আমাকে ওই মেডিকেল, ওই প্লাস্টার অবস্থা, এত বড় হাড়ে হুক ঢোকানো অবস্থাতে আমাকে কোর্টে প্রেজেন্ট হতে হয়েছে। মানে আমাকে মানে মনে হয় তখন যে ভিকটিম আর ইন্টারপ্রেটারেরই সব সমস্যা, আর বাকি কারণ নেই। এইগুলো কি আপনার মনে হয় ইচ্ছাকৃত? কিছুটা তো ইচ্ছাকৃত। কেন? সময় নষ্ট করা, যাতে জাজমেন্ট দেরি হয়। তো জাজমেন্ট দেরি হলে ডিফেন্স লয়ারেরও কি লাভ? ডিফেন্স লয়ার তো তার জন্য পেমেন্ট পাচ্ছে, প্লাস যত ডিলে করা যায়, ডিলে করলে সাক্ষী দেবে না, ইন্টারপ্রেটার আসবে না, ইন্টারপ্রেটার উল্টো পাল্টা সাক্ষী দেয় যদি, আচ্ছা, জাজ চেঞ্জ হতে থাকে, প্লাস সব থেকে বড় কেসটা তো দায়ী থাকে ইন্টারপ্রেটারের উপর। ইন্টারপ্রেটার যদি কখনো বলে ভুলে গেছি, ভুলভাল ওই ডেট যাতে ফেস করতে না হয় তার জন্য যদি কখনো বলে আসে যে না মনে নেই, মনে করছে না, এরকম কিছু যদি বলে আসে, এক্সপেকটেশনে থাকে। কারণ লাস্ট অব্দি তো পার্সোনাল অ্যাটাকে প্রত্যেকটা ডিফেন্সের উকিলের একটা কমন কথা থাকেই, আপনি পুলিশের থেকে টাকা খেয়েছেন তাই পুলিশের হয়ে সাক্ষী দিয়ে গেলেন, মানে যেগুলো ভুল, মিথ্যা। আমি এতগুলো কেস করেছি তো, উইদাউট এনি প্রুফ তারা এইভাবে বলতে পারে, একদম বলে এবং ভীষণ আর্গুমেন্ট করে, ভীষণ চেঁচায়। আপনি তো মানহানি কেস করে দিতে পারেন। ওটা তো কেস করতে আবার শেষে বলে, যেটা আমার কেসের মধ্যেই ছিল, তাই আমি বললাম কিছু মাইন্ড করবেন না। আবার এরকম হয়, ধরুন আমার বাবার সাথে ওই উকিল কেস করেছে, তো আমার বাবাকে চেনে, সে আমাকে আগেই বলে আরে বাচ্চা মেয়ে, বাবা তোমার যা পারতো তুমি কিচ্ছু পারো না, তুমি কিছু জানোই না, কিচ্ছু জানো না। আবার বলবে নাক টিপলে দুধ বেড়ে, এই ধরনের কত কথা যে শুনেছি, যে তোমার বাবা এত বড়, মেয়ে কিছু হয়নি, ওই বাবা ছিল বলে মেয়ে চলে এসেছে তাই কেসগুলো করছে, ঠিক এরকম ভাবে কথাগুলো বলবে যাতে তোমার মানে কনফিডেন্সটা ভেঙে যায়। সে যে যা বলে তাতে আমার কিছু যায় আসে না, আমার মেন ফোকাসে আমি একদম লক্ষ্যে টিকে দাঁড়িয়ে থেকে কেসগুলো। এটাও কি বাবার থেকেই শেখা? হ্যাঁ একদম, ওটা তো শিখতেই হয়েছে। কিছু জিনিস তো পেয়েছি, কারণ আমার প্রথম জিনিস হচ্ছে যে যদি কোনো সত্যি কেস এবং ঘটনা ঘটেছে সেখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আচ্ছা রজনীদি, এটা কি আপনি বুঝতে পারেন যে ভিকটিম যার সামনে আপনি দাঁড়িয়ে রয়েছেন সে সবসময় সত্যি কথা বলছে? না, সবসময় সত্যি কথা বলছে এরকম হয় না। এরকম আমার কেসে আমি একবার হয়েছে যে ভিকটিম আমাকে মিথ্যা কথা বলেছে। আচ্ছা, মিথ্যে কথা বলেছে, তার বাবাকে জেলে ঢুকিয়েছে, মানে জেলে ঢুকে যাচ্ছে, সেই মুহূর্তে আমি যখন জানি, বুঝতে পারি, আমি সেটাকে আটকাই। আমি এরকম দুটো কেস ফেস করেছি, যেটা শুনবো সেগুলো। একটি মেয়ে, তার বয়ফ্রেন্ড মানে হিন্দু মেয়ে, সে একটি মুসলিম ছেলের সাথে প্রেম করে, তার ফলে সে, তার বাবা মা রাজি না, তাই বাবা মা যেহেতু তার সাথে রাজি না বিয়ে দিতে, তাই সে সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে আসে, কান্নাকাটি করে। ডেফ ক্লাবের তরফ থেকে ডেফ পার্সনদের নিয়ে আসে, আমি যেই ক্লাব ডেফ হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, তাদের নিয়ে আসে, বলে আমার বাবা এরকম আমাকে অত্যাচার করছে, মারধর করছে, সিগারেটের ছ্যাঁকা দিচ্ছে। আমরা থানায় গিয়ে কমপ্লেন করি, মেডিকেল করি, ডাক্তার লিখে দেয় যে হ্যাঁ সিগারেটের ছ্যাঁকা আছে পার্সোনাল পার্টে। তখন ওর বাবা মাকে যখন নিয়ে আসা হয়, পুলিশ তো ওকে বাবাকে ঢুকিয়েই দিচ্ছে জেলে, মানে এখনই ঢুকিয়ে দেবে। এর মধ্যে কোনোভাবে ওই আমার সাথে যে ডেফ পার্সন ছিলেন, যে ডেফের সুমন্ত ঘোষ ওর নাম,
ও যখন আমাকে বলে যে এ কিন্তু তোমায় মিথ্যে কথা বলছি, এসে ও আমায় জানায়। কি করে বুঝলেন? ওদের গ্রুপ আছে, তো গ্রুপে খবর হয়ে গেছে যে এই তো ইন্টারপ্রেটার গিয়ে আমার বাবাকে জেলে ঢুকিয়ে দিচ্ছে, মানে ওর যে বয়ফ্রেন্ড, তারাও তো কথাগুলো বলে দেয়, পেটে থাকে না। তো ওই থেকে খবরটা চলে আসে, জানি, তারপরে কেসটাকে বন্ধ করে। পরবর্তীকালেও পালিয়ে গিয়ে ওর সাথে বিয়েই করে, বিয়ে করেছে, এখন আমি জানি না কি। এরকম অনেক ফলস কেসও হয়, যদিও এরকম হয়েছে, কিন্তু সেই কেসে আমি ইন্টারপ্রেটার ছিলাম না। আমি একটা জিনিস জানতে চাইবো, মানে যেহেতু আমি নিজে একটুখানি ক্রাইম পড়তে ভালোবাসি কিংবা সিনেমা দেখতে ভালোবাসি, এরকম অনেক, আপনি শুরুতেও বলছিলেন যে এমন অনেক অ্যাকিউজ যারা আমরা বলি, তাদের মধ্যে অনেক দোষীও থাকে, মানে যারা ডিফেন্ডাম হয় অথচ তারা ক্রাইম করছে। এরকম একটি ঘটনা হয়েছিল রাজারহাটে, একজন সিরিয়াল কিলার ছিল সে। এই ঘটনাটা পুরোটা একটু জানবো আপনার থেকে। প্রথম হচ্ছে যে রাজারহাটে পরপর কিছু মার্ডার হচ্ছিল, কারোর মাথা ফাটিয়ে দিচ্ছিল, এরকম কিছু একটা ঘটনা ঘটছিল। তো এর তদন্ত রাজারহাট থানা করছিল, যেমন করছিল। তারপরে একটি ছেলেকে ওরা অ্যারেস্ট করে, সে কিনা মুখবধির, কিন্তু সিম্প্যাথি গ্রাউন্ডে তাকে ছেড়ে দেবে বারবার বলছিল। কিন্তু কিছু মানবাধিকার কমিশন থেকে লাগাতার এটা নিয়ে বিক্ষোভ করছিল যে না, এটা তদন্ত করতে হবে, ইন্টারপ্রেটার নিতে হবে। তো ইন্টারপ্রেটার নেয়। তো আমাকে প্রথম ডেকেছিল, তখন আমি আমার পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম বলে আমি যেতে পারিনি। তো যথারীতি আমি না গেলে আমার বৌদিকে পাঠাই, আমার বৌদিও ইন্টারপ্রেটার, ঐশিতা। আমার বাবাও যায়, তো আমি যেতে পারছি না, তো আমি বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম, আমার বাবা যাক। বাবা গিয়ে করলো, কিন্তু বাবা যখন 3 দিন ধরে, সাইকোলজিস্ট বাবা এবং দেবাশিস বাবু, যিনি দেবাশিস বন্দ্যোপাধ্যায় স্কেচ করেছিলেন, যার স্কেচের ইয়েতে ওকে ধরা হয়েছিল। তো যখন আমার বাবা যায়, 3 দিন ধরে ওর সাথে কথা বলে, কিন্তু ও কোনোভাবে স্বীকার করে না যে ও এই ঘটনাটা ঘটিয়েছে। তার পরবর্তীতে ওকে ছেড়েই দেবে, মানে পুলিশ ওকে ছেড়েই দেবে, সিম্প্যাথি গ্রাউন্ডে ছেড়েই দিচ্ছে যে না, ও এরকম করতে পারে না। থার্ড যখন আমার কাছে একবার লালবাজার থেকে ফোন আসে যে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি যান, আমার মনে হয় আমরা ওকে ছেড়ে দেবো, কিন্তু আপনি একবার গিয়ে দেখুন, আপনি লাস্ট দেখুন, তারপর আমরা ছেড়ে নেবো, তার আগে আমি মানে ছাড়তে পারছি না, আপনি একবার দেখুন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। তো কোনো ক্যাব পাচ্ছি না, কিছু পাচ্ছি না, ভিজে ভিজে গেলাম থানায়। যাওয়ার পরে আমি এরকম বসে আছি, আর এপিসি ম্যাডাম বসে আছে, আমরা দুজন কথা বলছি, আর অ্যাকিউজকে এনে ওখানে দেয়ালে মাটিতে বসিয়ে রেখেছে। এবারে আমি আর ম্যাডাম কথা বলছি, ও আমাদের লিপটা রিড করছে। আচ্ছা, হ্যাঁ, লিপ রিড করছে, ওরা ডেফরা লিপ রিড করে। শুনতে না পেলে কি হবে, আমরা কি ঠোঁট নাড়ছি, সে ঠোঁট নাড়া দেখে ও বুঝে যাবে যে ওকে আমরা কি বলছি। ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তো আমরা যখন কথা বলছি, ও সব ঘটনা বলছে, তো তখন আমি যেমন সবাই বলছে ওকে ছেড়ে দেবে, আমি আমার ম্যাডামকে বলছি হ্যাঁ হ্যাঁ, ও করেনি, ও করতে পারে না, ও তো রোগা মানুষ, কি করে এত মানে ওয়েট এটা কি আপনি ইন্টেনশনালি হ্যাঁ, বলছিলেন? ইন্টেনশনালি, মানে ওকে একটু হেয় করার জন্য বলছি যে ও কি করে করবে, ও তো রোগা পাতলা, না ও মনে হয় করতে পারবে, মানে হেয় করা বলে না, মানে জাস্ট ও কি করবে, ও পারবে না। একটা একটু ট্রিক তো মাঝে মাঝে করতেই হয়, সবসময়, নাহলে কেন বলবে। আমি যদি বলি বলো তুমি কি খুনটা করেছো, কেন বলবে আমি খুন করেছি, যেখানে জানে আমি খুন করেছি বললে আমার পানিশমেন্ট হবে। এক্স্যাক্টলি। এবং সে যথেষ্ট, মানে তার কোনো গার্লফ্রেন্ড নেই, এটাও তার একটা দুঃখ, পরে জানলাম। আচ্ছা, তো মানে ওর একটু কেউ ওকে এরকম ভাবে বলছে, তুমি আমাকে এরকম ভাবে বলছো, মানে এরকম। তো আমি ওকে এরকম ভাবে বললাম না করতে পারে না, আমি ম্যাডামকেই বলছি, ওকে কিন্তু বলিনি। আচ্ছা, আপনি প্রথমেই ব্যাপারটা বুঝলেন কি করে যে ওকে এরকম করলে ও হয়তো বলতে পারে? না, আমি তো, বাবা 3 দিন ধরে এসেছে, বাবা তো আমাকে 3 দিন ধরে বলছে ও কিছু বলছে না, কিন্তু ঘটনা ঘটিয়েছে। ও, এটা আপনার বাবা বলে দিয়েছিল? আমাকে বলেছিল যে ও ঘটনা তো একটা ঘটিয়েছে, কিন্তু ও বলছে না, স্বীকার করছে না। স্বীকার না করলে তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু ও কিন্তু ঘটনা ঘটিয়েছে, মানে ওটা ওকে দেখে আমার বাবার এক্সপিরিয়েন্সে বাবা বলছে। তা আমি যখন ওই ম্যাডামকে বলছি যে না ও করতে পারে না, আমার মনে হয় ও করতে পারে না, ওর এত শক্তি নেই, আর কি করবে দুধ, এরকম করে যখন বললাম না, ও আমাকে ওখান থেকে বলছে আমি করেছি। দেখ তুই কি করে করবি, বলছে তুমি দেখো, আমি একটা পুলিশকে করলে লিফট করে দিচ্ছি। আর দুধ তুই পারবি না, বলছে আমি রোজ সিমেন্টের বস্তা তুলি, আর তো কোনো ব্যাপারই না, সিমেন্টের বস্তা তুলে আমি বিল্ডিং এর ওপর অব্দি যাই, 10 তলা 12 তলা ওপর অব্দি যাই, সিমেন্টের বস্তা তুলি, ইট তুলি, তুমি কি বলছো, হ্যাঁ দেখ হতেই পারে না। তখন বলছে তোমাকেও আমি তুলে দেবো। হ্যাঁ, আমাকে তুলতে হবে না। তখন বলছে কি তুমি, ম্যাডাম তোমাকে একটা কথা বলেনি? কি বলছে, মার্ডারটা আমি অন্য জায়গায় করার পরে আমি বডিটা আরেক জায়গায় ফেলেছি, যেখানে ফেলেছি সেখান থেকে পুলিশ পেয়েছে, কিন্তু যেখানে আমি মানে ঘটনাটা ঘটিয়েছিলাম সেটা কিন্তু পুলিশ জানে না। রেপ করেছিল, সেই জায়গাটা পুলিশ জানে না, সেই লোকেশনটা পুলিশ জানে না।
তাই বলছে হ্যাঁ আমি ওল খেতে মার্ডার করেছি, মানে রেপ করে ঘটনাটা ঘটিয়ে পরে আমি ভয় পেয়ে গিয়ে, যেহেতু ওল ক্ষেতটা সবাই মানে যে যাতায়াতের জায়গা লোক দেখতে পাবে, তাই ওখান থেকে তুলে বাঁশবাগানে ফেলে দিয়েছি। তারপরে Dangerous criminal তো। হ্যাঁ হ্যাঁ, তারপরে যখন এই কথাটা বললো তখন আমি বললাম তাই? বলছে হ্যাঁ এইটা। আর একটা জিনিসও পুলিশে জানে না। কি? বলছে যেইখানে গিয়ে পুলিশ কুকুর স্টপ হয়ে যাচ্ছে বারবার, আমি সেখানে এসে মাটিতে শুয়ে গড়াগড়ি খেয়েছিলাম। মানে ও যেই জায়গাটাতে এসে পুলিশ কুকুর আর ঘুরে কোনো রাস্তায় পাচ্ছিল না, ওখানে কুকুর স্টপ হয়ে যাচ্ছিল, ও ওখানে গিয়ে মাটিতে, কাদা মাটিতে নিজে গড়াগড়ি করে সারা গায়ে কাদা মেখে তারপরে গেছিল, পালিয়ে গেছিল। তাই জন্য পুলিশের কুকুরও লাস্ট অব্দি, স্নিফার ডগ ও লাস্ট অব্দি পৌঁছাতে পারেনি একটা location অব্দি। রাজমিস্ত্রি যে সিমেন্ট বালি নিয়ে তার কারবার, সে এত বুদ্ধি ধরে। একদম। এবং তারপরে যখন ও বলে, আমি যখন বলি ম্যাডাম ও তো স্বীকার করলো, পুলিশও বিশ্বাস করতে পারছেন না। তারপরে উনি আরেকজনকে ফোন করলেন, সুপ্রতিম সরকারকে জানালেন, বিশপ সরকার ছিলেন তাকে জানালেন। তখন তারা বললেন আমরা এক্ষুনি আসছি। তারা কিছুক্ষণের মধ্যেই চলে এলেন এবং ক্যামেরার সামনে ও তখন কিভাবে ঘটনা ঘটেছিল ওই থানার মধ্যে অ্যাক্ট করে দেখায়। ভারী পুলিশ একজন অফিসারকে তুলে লিফট করেও দেখায়। তারপরে আমরা জায়গায় লোকেশনে গিয়ে ক্যামেরাম্যান, পুলিশের ক্যামেরা থাকে না, অন থাকে, যেখানে পুরো কিভাবে ঘটনাটা পুরো ঘটনাটা দেখায়। আমার পা, ওর মেডিকেল করতে গিয়ে আমার পায়ে মচকে গেছিল, আমি হাঁটতে পারছিলাম না। তো যখন ওই 1.5 কিলোমিটার হাঁটার পরে আমরা শর্টকাটে ভাবলাম চলে আসব, ও বললো না না এখানেই তো আমি মাটি মেখেছিলাম, যেখানের পরে কুকুর খুঁজে পাইনি, এই রাস্তা দিয়ে আমি যাইনি, অন্য রাস্তা দিয়ে গেছি। এবং সেই রাস্তা দিয়ে নিয়ে গিয়ে ও যেই লোকেশনে ও বডিটা ফেলেছিল সেখানে দেখালো, যেই আম কাঠের ডাল দিয়ে ও মাথায় মেরেছিল, মানে মেরে ফেলেছিল, সেই আম কাঠটাও পুলিশকে তুলে দেয়। সেখান থেকে ওর গেঞ্জিটাও পাওয়া যায়। আমি একটু মনস্তত্ত্বে ঢুকবো, কেন ও এই বারবার এই ঘটনাগুলো ঘটালো? একাকিত্ব। ও যাদের সাথে কাজ করতো তাদের বাবা মা ফোন করতো, গার্লফ্রেন্ডরা ফোন করতো, তাদের ভিডিও কলে কথা হতো। ও কাজ করছে, ওর বাবা নেই, মা আছে, মুর্শিদাবাদে থাকে, আর ওর কেউ নেই মানে যার সাথে ও কথা বলবে, সময় কাটাবে। তাই জন্য ওর প্রচন্ড রাগ হতো যে কেউ ওকে ভালোবেসে দুটো কথা বলে না, সেই দিক দিয়ে ওর একটা মানে একাকিত্ব ছিল। তার ফলে এই জিনিসটা হয়ে গেছিল যে আমি যখন পাবো না জোর করেই নেব, এরকম। কটা মার্ডার করেছিল ছেলেটি? 3টে করেছিল। সেই কেসটার কি কিছু সুরাহা? হ্যাঁ, লাস্ট আমার সাক্ষী শেষ হয়ে গেছে। আর আমার বাবার আর দেবাশিস বাবু আরো কিছু কিছু ডক্টর যারা মেডিকেল করেছিল তাদের সাক্ষীগুলো বাকি আছে। বাকি অ্যাকিউজের আমাদের সাক্ষীগুলো শেষ হয়ে গেছে। আপনার বাবা যেহেতু এই ফিল্ডেই রয়েছেন, তো এরকমও তো হয়েছে যে একদিকে আপনি এবং একদিকে আপনার বাবা, তো সেই মুহূর্তে আপনি নার্ভ শক্ত রাখেন কি করে? তখন মনে হয় না বাবা। আমি একটা জিনিস আগেও শিখেছি যে অফিসিয়াল জায়গায়, যেহেতু আমার বাবা একটা ট্রেনিং কলেজের হেডমাস্টার ছিলেন, সেখানে আমাকে যেতে হতো। তো সেখানে কিন্তু তখন উনি আমার বাবা না, আমার স্যার। তো অফিসিয়াল যখন আমার বাবা আমার ডিফেন্সে থাকে, আমি কিন্তু তখন ওনাকে আমার অ্যাজ প্রতিদ্বন্দ্বী হিসাবেই দেখি, তখন বাবা হিসাবে দেখি না। আচ্ছা, এই ট্রেনিংটাও কি বাবা থেকে পাওয়া? একদম। তখন বাবা থেকে আপনাকে তখন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে, মেয়ে হিসেবে দেখেন না? তখন আমাকে জিততেই হবে বা আমাকে তখন বলতেই হবে, দুজন দুজনের সাথে আর্গুমেন্ট চলে। তখন কিন্তু গুরু শিষ্যর লড়াই চলে, যে গুরুর কাছে কিন্তু কিছু এক্সট্রা পাওয়ার থাকে, যেটা গুরু তখন দেয়, যেটা আমাকে হয়তো শেখায়নি। আবার আমিও হয়তো কাজ করতে করতে অনেক কিছু শিখে গেছি, মানে গুরুকে বিট করার জন্য। তখনও কিন্তু হয়। এবং শুধু বাবা না, আমার বৌদিও তো ইন্টারপ্রেটার, তোমার বৌদির সাথেও কিন্তু আমার প্রচুর ডিফেন্সে আর্গুমেন্ট হয়। শুধু বন্ধু কেন, আমাদের তো যাদের সাথে আমরা ট্রেনিং করেছি প্রত্যেককে কোনো না কোনো ভাবে আমরা বিট করতেই হয়। সেটা কি ব্যক্তিগত জীবনে ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এফেক্ট পড়ে কখনো কখনো? মাঝে মাঝে পড়ে, আবার মাঝে মাঝে সেটা আমরা জানি ওটা আমাদের কাজ, না পড়াটাই সব থেকে বেস্ট। এখনো অব্দি সেই রকম ভাবে এফেক্ট হয়নি কখনো। মানে নিজেদের জায়গায় নিজেরা আমরা একদম স্ট্রিক্ট, আর আমাদের এখানে কোনো কম্প্রোমাইজ নেই। মানে আমরা প্রত্যেকে যারা এই ফিল্ডে কাজ করি, আমাদের এই জিনিসটা আছে যে কোনো কিছুর জন্য কোনো কিছুকে হেও করা যাবে না, বা ওই জিনিসটাকে আমরা ছোট করতে পারবো না। যেইটা সত্যি, সত্যিটাকে আমাদের বলতে হবে, মানে ওখানে কোনো গোজামিল দেওয়া যাবে না। দিদি, আমি একটা জিনিস জানতে চাইবো, যে যারা কথা বলতে পারে না তাদের কষ্টটা বোঝা একটা অত্যন্ত কষ্টের ব্যাপার। আপনারা সেই কাজটা করেন, মনে হয় না যে এই দায়িত্বটা অনেক বেশি এবং অনেক কঠিন?
হ্যাঁ, এটা তো ভীষণ কঠিন, কারণ ওরা যদি শকে থাকে বা কষ্টে থাকে ওরা আপনাকে বলবে না, ওরা খুব জেদি হয়। তাই যদি একবার বলবে না ভেবে নেয় তাহলে আর আপনি ওর থেকে বের করতে পারবেন না। তার জন্য ওদের সাথে বন্ধু হতে হয়, মানে এমন ভাবে ওদের সাথে মিশতে হবে যে ও তোমাকে ট্রাস্ট করতে পারে। এমনি ওরা কথা বলা মানুষকে একদম ট্রাস্ট করে না, যেহেতু ওদের শোনার অক্ষমতা বলতে পারে না, তো ওরা কিন্তু কথা বলা মানুষকে একসেপ্ট করে না। এটা কিন্তু ওদের একটা ইয়ের মধ্যে আছে। তোমাকে সেই জায়গাটা নিতে হবে, তোমার বিশ্বাসের জায়গা রাখতে হবে, তবে গিয়ে তুমি ওদের বিশ্বাসটা আপনি অর্জন যদি করতে একটু পারবে। সংক্ষেপে বলেন যে এটা কিভাবে আপনি করেন। আমাদের না ট্রেনিং এর সময় আমাদের ডেভ মিট করতে হয়, ডেভদের ক্লাবে যেতে হয় এবং ডেভদের সুবিধা অসুবিধাগুলো দেখতে হয়। এখনো এরকমও হয়, ফোনে ফোনে আমরা অনেক ডেভদের কেস সলভ করে দিই। ধরুন কোনো বাড়িতে শাশুড়ি বউ ডেভ বলে পিটাচ্ছে, তো ফোন করে তাকে বলি যে আপনি এটা করবেন না, যদি না করেন ওই রাত বিরেতে ঝগড়া করতে চলে যেতে হয়, মাঝে মাঝে ঝগড়া করতেও যেতে হয়। এরকম হয়েছে বাবা মা মরে গেছে, মেয়েটা ডেফ, তার মায়ের বন্ধু বা বাবার বান্ধবী কেউ সব সম্পত্তি গয়নাগাটি নিয়ে নিয়েছে, সেগুলো তাকে ডেকে এনে তাকে বলে পুলিশের সাথে কথা বলে সেগুলো উদ্ধার করে তাকে দেওয়া। এগুলো ফ্ল্যাটের লোক হয়তো ও যখন মানে কোনো একটি ডেফ মেয়ে, তার বাবা মা মানেই সে যখন ফ্ল্যাটে থাকছে, ও যখন চান করতে ঢোকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচে, হয়তো কলের পাইপ গুলো বন্ধ করে দিচ্ছে। এই বন্ধ কেন করে দিচ্ছ এই নিয়ে কথা বলতে যেতে হয়। মানে ও যখনই বাথরুমে যায় ওই কলের পাইপ গুলোকে বন্ধ করে দেয়, নব গুলোকে বন্ধ করে দেয়, ভয়ঙ্কর। তখন গিয়ে ঝগড়া করতে হয় আশেপাশে, মানে রীতিমতো মাঝে মাঝে নিজেকে ঝগড়াটিও মনে হয়। হ্যাঁ, আমার কাজ ঝগড়া করতে হয়। ওরা তো বলতে পারে না, এবার তারা ভাবে আপনি কে, আপনাকে কেন বলবো, মানে এই কোটেও আমার অনেক ঝগড়া করতে হবে। আমি নিজের ঝগড়াটি কখনো কখনো মনে হয় ঝগড়াটি, কখনো কখনো মনে হয় দিদিমণি, মানে কি বলবো। আবার এরকম হয় পুলিশের সাথেও ঝগড়া বাঁধে, পুলিশকেও আর মানে দিতে হয়। তবে হ্যাঁ, এইটুকু বলবো, আমি এত বছর এক্সপিরিয়েন্সে বেশিরভাগই ভালো পুলিশ পেয়েছি, খুব কম পেয়েছি বাজে পুলিশ। তবে নিজে যখন ভিকটিম হয়েছি, নিজের জন্য যখন থানায় গেছি, আমি কিন্তু পুলিশের হেল্প পাইনি, নিজের জন্য পাইনি। আপনি ভিকটিম হয়েছিলেন মানে? আমি ইউটিউবে অনেক কেস করতে গিয়ে, যেমন ডাকাতের তাড়া খেয়েছিলাম, এরকম একটা কেস করেছিলাম খড়দা থানার আন্ডারে। আমরা তো সাধারণত সবাইকে ডেফ হয় মানে দয়ার পাত্রী হয়ে যায়, কিন্তু ডেফ কিন্তু তারাও ট্রাফিকিং এর কাজ করে। গরিব মেয়েদের, গ্রামের গরিব ছেলেদের ব্ল্যাকমেল করে, মানে বাজে ভিডিও রেকর্ড করে তাদের ব্ল্যাকমেল করে এটা পয়সা ইনকাম করে। হ্যাঁ হ্যাঁ, সেই কেসটা করতে গিয়ে সেই মানে মেয়েটি তারা হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে করতো, তো তাদের ফ্যামিলি বিশাল পয়সাওয়ালা এবং তার বিশাল রাজারহাটে তার বিশাল ফ্ল্যাট, মানে দেখলে অবাক হয়ে যাবে এত সুন্দর ইন্টেরিয়ার করা। সে ডেফ, কানে শুনতে পায় না, মেডিকেলি সে ডেফ, কিন্তু কথাও বলতে পারে, মানে কথা বলে আপনাকে বুঝিয়ে দেবে কি কথা বলতে চায়, ডেফ কিন্তু তার হাজবেন্ডও ডেফ। তো তাদের দুজনের মানে একটা এই ট্রাফিকিং এর একটা বিশাল বড় ব্যবসা চলছিল সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, সেইটাকে বন্ধ করা হয় এবং কলকাতার গ্রামের আশেপাশে শহর থেকে সব ছেলেমেয়েরা এসে 53 জন এগেনস্টে কমপ্লেন করে এবং পরবর্তীকালে মেয়েটাকে অ্যারেস্ট করা হয়, আগে হাজবেন্ডকে পরে মেয়েটিকে। ওই কেসে আমি ভিকটিম হয়ে গেছিলাম। মানে যখন হাজবেন্ড ওয়াইফকে অ্যারেস্ট করতে যাওয়া হয়েছিল, ওই প্রথমে জুডিকশন আলাদা বলে প্রথম থানা ওকে অ্যারেস্ট করতে পারেনি। যখন ওর নিজের থানা ওকে অ্যারেস্ট করতে যায়, ওর বাড়িতে সবসময় উকিল থাকে, মানে ও যেই বিল্ডিং এ থাকে ওই উকিল নিয়ে থাকে। ওকে বলে দিল, ভিডিও কল করে দিল এবং বলে সত্যি সত্যি টিকটিকি বলে দিল যে তুমি 5টা বাজালে তোমাকে আর অ্যারেস্ট করতে পারবে না, তুমি যাতে তোমাকে অ্যারেস্ট করতে না পারে 5টা অবধি তুমি এমন কিছু করো যাতে তোমাকে অ্যারেস্ট করতে পারে। পুরো সবাই মানে পুলিশের সামনে জামা কাপড় ছিঁড়ে ফেলে দিল, মেয়েটি পুরো নেকেট হয়ে গেল। কি বলছেন? একদম। এবং ওর বাড়ির লোককে এবং ওদের গ্রুপের সবাইকে ভিডিও কলে দেখিয়ে দিল ইন্টারপ্রেটার রজনী এসছে, ঠিক আছে? সে আমার বাবার স্কুল থেকেই পাস আউট এবং সে আমাকে চেনে এবং ফেসবুকে জানিয়ে দিল যে রজনী এসেছে। যাই হোক, তারপরে আমার ওকে তো অ্যারেস্ট করতে পারলো না, ওকে ওই অবস্থায় পুলিশ কি করে অ্যারেস্ট করবে, লেডি কনস্টেবলও করতে পারবে না। ঠিক 5টা বাজিয়ে দিল, ওকে অ্যারেস্ট করা গেল তো না। নিশ্চয়ই পুলিশ মানে পুরুষ পুলিশ অফিসারও ছিলেন, তাদের সামনে এরকম। ওটাই তো, তাহলে তো তুমি অকওয়ার্ড পজিশনে পড়ে যাবে, তোমাকে তো অ্যারেস্ট করতে পারবে না, পুলিশগুলো বেরিয়ে আসবে, ভয়ঙ্কর তো। দরজা খুলবে না,
তো তারপরে ওর হাজবেন্ডকে অ্যারেস্ট করা হলো, পরে পরবর্তী 4 মাস বাদে ওকে অ্যারেস্ট করা হয়েছে। তাও কখন অ্যারেস্ট করা হলো, ও রোজই হুমকি ভিডিও ছাড়তো, দেবদের বলতো কিছু করতে পারবে না, আমাকে কিছু করতে পারবে না। সত্যি পুলিশ ওকে খুঁজেও পায় না, যখনই ওকে অ্যারেস্ট করতে যেই লোকেশনে যায় ওকে খুঁজে পায় না। ওর একটু পার্টিগত দিকে ওর একটু পাওয়ার ছিল, আচ্ছা, যাই হোক ওকে অ্যারেস্ট কখনোই করতে পারতো না। তখন আমার জন্মদিনের দিন সকালবেলা আমি পুজো দিতে গেছি মন্দিরে, তো আমাকে একজন ডেফ একটা ভিডিও পাঠিয়ে বললো তার কদিন আগে হোলি গেছে, বললো ও বাড়িতেই আছে কিন্তু পুলিশ ওকে অ্যারেস্ট করছে না। ও পুলিশ যাচ্ছে অ্যারেস্ট করতে, ও খবর পেয়ে যাচ্ছে ও পালিয়ে যাচ্ছে, বা পুলিশ ওকে অ্যারেস্ট করছে না। আর তারপরে আরেকটা ও ভিডিও আমাকে পাঠালো, বললো তোমারও আমি এবারে নেকেট ছবি করে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এমএসএ ছাড়িয়ে দেবো, তুমিও যাতে মুখ দেখাতে না পারো। তুমি আমার বরকে অ্যারেস্ট করেছো, তুমি আমাকে এরকম করলে, তোমাকেও আমি করবো যাতে তুমি কাউকে মুখ দেখাতে না পারো। আপনাকে ডিরেক্ট বললো? এটা ডিরেক্ট বললো, ওই ভিডিও করে পাঠালো। সেই ভিডিওটা নিয়ে আমি সোজা ব্যারাকপুর কমিশনারেটে গেলাম। আচ্ছা, ব্যারাকপুর কমিশনারেটে যিনি তখন হেড ছিলেন, আমার নামটা মনে পড়ছে না, ভীষণ ভালো মানুষ, ওনাকে গিয়ে আমি বললাম যে স্যার এই তদন্ত করতে গিয়ে আমি তো ভিকটিম হয়ে গেলাম, এবার যদি সত্যি আমার এরকম কিছু ভিডিও ফাঁস হয় বা এরকম ল্যাক হয় ছবি, আমার সন্তান আছে, আমি একটা ভালো জায়গায় চাকরি করি, তো আমারও তো বদনাম হবে। ও মেয়েটাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে না, আর আমি জানি ওর লোকেশন, ওর বাড়ি। তো উনি ওই থানার পুলিশ অফিসারকে ডেকে পাঠালেন, বললো আপনি কাউকে থানায় ইনফর্ম করবেন না, পুলিশের গাড়িও নেবেন না, কাউকে ইনফর্ম করবেন না, আপনি সোজা আমার অফিসে আসুন। আমি যে বসে আছি সেটা জানায়নি। উনি সোজা এলেন, আসার পরে উনি ওনার 2 জন কনস্টেবল দিলেন, ব্যারাকপুর থানা থেকে লেডি কনস্টেবল গাড়ি সবকিছু দিয়ে পাঠালো। পাঠানোর পরে ওর বাড়িতে গেল, বাড়িতে গিয়ে দেখছে ওর মা ওর ছোট মেয়ে 2 বছরের মেয়েকে নিয়ে রান্নাঘরে পড়াচ্ছে, রান্নাঘর থেকে বেরোচ্ছে না, বেডরুমে এসি চলছে কিন্তু কেউ নেই, বাবা বাজারে গেছে। আচ্ছা, সারা বাড়ি খুঁজলো, ওকে পাওয়া গেল না, পুলিশ বেরিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ ওই পুলিশ অফিসার আয়োর মনে হলো যে মা রান্নাঘর থেকে কেন বেরোচ্ছে না, সারা বাড়িতে তো রান্নাঘর দেখা হয়নি। বললো রান্নাঘর দেখবো, বলছে না রান্নাঘরে ঢোকা যাবে না, বললো রান্নাঘরেও ঢুকতে হবে। তারপর জোর করে লেডি কনস্টেবল দিয়ে মাকে বার করা হলো। করার পরে গ্যাসের সিলিন্ডারে যখন ওভেনটা খুললো, সিলিন্ডারের পেছনেও বসে আছে, লুকিয়ে আছে, মানে গ্যাসের যেখানে রান্না করা হয় তার পেছনে সিলিন্ডারের পেছনেও লুকিয়ে আছে। সেখান থেকে বের করে ওকে অ্যারেস্ট করা হয় এবং দীর্ঘ 4 মাস খাটে, ওর বর 8 মাস খাটার পরে এখন ওরা শান্ত, এখন এই গ্যাংটা আর নেই, বন্ধ হয়েছে। আপনার জীবনে 303-এরও বেশি কেস আছে, এতগুলো কেস আপনি বললেন, প্রত্যেকটাই ভীষণ রকম শকিং। একটা কেস বলুন যেটা আপনার সব সময় মনে থেকে যাবে, যেটাকে আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। অ্যাকচুয়ালি এতগুলো কেস করেছি, কেউ তো কখনো অ্যাপ্রিসিয়েট করেনি। সব থেকে ভালো লাগার যে কেস তো অনেকেই করি, কোর্ট থেকে আমাদের সার্টিফিকেট দেয়, তার জন্য আমরা তো কোনো পেমেন্ট পাই না তার জন্য। কিন্তু এই রাজারহাট কেস যেটা হয়েছিল, সেটাতে প্রথম সুপ্রতিম সরকার, তিনি তখন বিধাননগর কমিশনারেটে ছিলেন, তিনি আমাদের একটা করে অ্যাপ্রিসিয়েট করে একটা সার্টিফিকেট দিয়েছেন। আচ্ছা, যেটা আমাদের প্রথম পুলিশের থেকে পাওয়া, এবং এটা আমার কাছে একটা বলবো খুব ভালো লাগার জায়গা যে কেউ আমাদের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। একদমই তাই। তো এইটুকু অ্যাপ্রিসিয়েট আমাদের করলে আমরা আরো কাজ করার এনার্জি পাই। যেমন অনেক সময় মনে হয় যে সারা দিন গিয়ে বসে থাকতে হয়, সারা দিন হ্যারাসমেন্ট হয়, কিন্তু তারপরেও যখন কেউ আমাদের একটু অ্যাপ্রিসিয়েট করে তখন খুব ভালো লাগে। তো এইটা আমার খুব ভালো লাগা। আর একটা যেটা না বললেই নয়, এখন কলকাতা পুলিশ তো অ্যাক্টিভ, কলকাতা পুলিশের সাথে সাথে আমাদের ছোট ছোট থানা, ওয়েস্ট বেঙ্গল পুলিশও খুব অ্যাক্টিভ। বনগা থানা, নাগেরবাজার থানা, নাগেরবাজার থানায় একজন লেডি ম্যাডাম আছেন, জ্যোতি ম্যাডাম। আচ্ছা, ওনাকে বিশেষত আমি ওনাকে দেখেছি, উনি মানে ভীষণ ভাবে চায় যাতে এরা বিচার পায়, তার জন্য যা যা করতে হয়, যা যা রুল মেনটেন করতে হয় উনি করেন। এবং আমার দেখা ওয়েস্ট বেঙ্গল পুলিশ উনি মানে আমার দেখা সেরা পুলিশ আমার মনে হয়েছে। কারণ সাধারণত পুলিশরা তো প্রথমে ভালোভাবে কেসগুলো নিতে চায় না, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই তো চাইবে যাতে এই অপরাধীরা শাস্তি পায়, কারণ এই ধরনের গর্হিত অপরাধ যারা করে একদম আর একটা শাস্তি পাওয়াটাই তো একদম। আমি চারু মার্কেট থানারও একটি কেস করেছিলাম, ডেফ কেস করেছিলাম, সেখানেও আইও ভীষণ সাপোর্ট ছিল। তার বাবা চাইছিল না, টাকা নিয়ে বাবা কেসটা মিটিয়ে দিতে চেয়েছিল। হ্যাঁ, আমাকেও বলেছিল যে আমার না আসামিকে দেখে খুব দুঃখ হচ্ছে। তা আমি বলেছিলাম আপনার নিজের মেয়েকে দেখে দুঃখ হয় না? আপনার মতো বাবাদের জন্য আজ ভিকটিমদের এই অবস্থা। কি বলছেন আপনি? বাবা বলছে, বাবা ছেড়ে দিতে বলছে, যেখানে আইও ছাড়বে না, যেখানে বাচ্চা মেয়েটি ছাড়ছে না, যেখানে নিজের মা ছাড়ছে না, মানে আশেপাশে পাড়ার লোক ছাড়ছে না,
সেখানে বাবা বলছে ছেড়ে দিন, টাকা টাকা দিয়ে বাবাকে কিনে নেওয়া গেছে, কিন্তু টাকা নিয়ে আমাকে কিনতে পারা যায়নি। টাকার অফার তো নিশ্চয়ই হ্যাঁ পেয়েছেন। অনেকবার পেয়েছি। হয়তো এমনও হয়েছে যে আমার মামা বাড়ির সামনেই একটি ঘটনা ঘটেছিল। তারা দুজনেই যে ঘটনা ঘটিয়েছিল, সে একটা মিনি হাতি চালায়, তার 2 ছেলে ইঞ্জিনিয়ার, ওয়াইফ দেখতে ভীষণ সুন্দর। আমার ঠিক মামা বাড়ির অপোজিটেই তার বাড়ি। তো সে কোনো এক রাতে কোথা থেকে ফিরছিল, আর একটি ডেফ মেয়ে বাড়ি বাড়ি কাজ করে, সে কোথাও যাচ্ছিল, তো তাকে গাড়িতে তুলে তারা রেপ করে, এবং যখন অ্যারেস্ট হয় আমার বাবাকে ডাকে, আমার বাবা গিয়ে কেসটা করে, পরবর্তীতে আমি গিয়ে বাকি 164 যা যা করি। তারা আমার মামা বাড়িতে কথা বলে, মামা বাড়ির লোকজনের সাথে জেনে, নিউজে টিভিতে দেখে আমাদের বাড়ি অব্দি আসে কি না, যাতে যদি টাকাটা নিয়ে কেসটাকে আমি বন্ধ করে দিই। মামা বাড়ির উল্টো দিকে ছোটবেলা থেকে আমাদের দেখেছে, আমরা বলি না, এইটাতে আমাদের কোনো মার্সি নেই, যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতে হবে। আমার মামা বাড়ির উল্টো দিকে আমাকে ছোটবেলায় দেখেছে, তাই কি হয়েছে, উনি সুযোগ পেত তখন তো আমার সাথে ওই ঘটনা ঘটতে পারতো, বা অন্য কেউ দেখে তো এই সুযোগ নিতে পারে। একজনকে ছাড়া মানে আমি অপরাধীকে প্রশ্রয় দিলাম, যেটা কোনোভাবে সম্ভব নয়। একজনকে ছাড় দেওয়া মানে আমি এটাকে সাপোর্ট করলাম, তাই সাপোর্টে নেই, যাতে শাস্তি পায় এবং শেষ অবধি কেসটা চলে, সেটা দেখার দায়িত্ব আমার। আপনি তো টাকার অফার পেয়েছেন, এই কেসটাতেই পেয়েছি। এর সঙ্গে সঙ্গে তো আপনি প্রচুরবার হুমকিও পেয়েছেন, থ্রেট পেয়েছেন, বলেনি। এই ঘটনাটাতে ওনার ওয়াইফ ওনাকে অনেক রকম ভাবে পরে জামিন করায়। পরবর্তীকালে কিছুদিন আগে নিউজে শুনেছি উনি ওনার ওয়াইফকে রাস্তার উপর কুপিয়ে মেরে দিয়েছে। কি বলছেন? হ্যাঁ, এই ঘটনাটাই, যাকে তার হাজবেন্ডকে ছাড়ানোর জন্য ছেলে এবং ওয়াইফ আমাদের বাড়ি অব্দি এসেছিলেন টাকার অফার নিয়ে, পরবর্তীকালে উনি জামিন পাওয়ার পর ওনার ওয়াইফকেই রাস্তার উপরে বসে কুপিয়ে মেরে দিয়েছে। নিউজে এসেছিল। কেন সেটা বলতে পারবো, সেটা আবার পারিবারিক কোনো কারণ হবে, সেটা আমি জানি না, কিন্তু নিজেই হাতে নিজের ওয়াইফকে মেরে দিয়েছে। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম যে এটা টাকার অফার তো আপনি বহুবার পেয়েছেন, তার সঙ্গে সঙ্গে থ্রেট পেয়েছেন, প্রাণনাশের হুমকিও পেয়েছেন। লাস্ট যে থ্রেটটা পেয়েছি সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি যে কাজ করি, আমার অফিসিয়াল অ্যাড্রেস সবসময় আমার বাবার বাড়ি, কারণ আমার বাবার বাড়িতে সবাই আমার মতো ডান পিঠে, কেউ ভয় পায় না। আমার মায়ের থেকে আমি শিখেছি, ভয় না পাওয়া, বাবার থেকেও শিখেছি। তো আমাদের বাড়িতে যখন সবাই ইন্টারপ্রেটার, আমাদের বাড়িতে পুলিশ আসা যাওয়াটা নর্মাল ব্যাপার, বা থানা পুলিশ করাটা আমাদের কাছে নর্মাল ব্যাপার। থানায় গেলে চিৎকার চেঁচামেচি হয়, ওগুলো আমরা সবাই পারি। কিন্তু আমার অফিসিয়াল অ্যাড্রেসের বাইরে যেখানে আমার ছেলে থাকে, সেইটা আমি সাধারণত কোথাও শেয়ার করি না। সেই অ্যাড্রেস কারো জানারই কথা না। আমার বাড়ির সামনে আমি আমার ছেলেকে নিয়ে পিৎজা খেয়ে আমি বাড়ি ফিরছিলাম, একটি ছেলে বাইকে আমার পেছন করে এবং আমার বাড়ির সামনে এসে আমাকে গোল করে ঘুরে বলে, দেখবো তোকে, দেখে নেবো তোকে। আমার ছেলে ছিল বলে আমি একটু ভয় পেয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর আমি ছেলেকে দিয়ে আমি থানায় গেছিলাম। থানায় গিয়ে যখন আমি কমপ্লেন করলাম, পুলিশ নিতে চাইছে। আমি এফআইআরও করেছিলাম, সেই কেসটার ওরা তদন্তই করে, এবং কেসটার কি স্ট্যাটাস আমি জানি না। ওই 164(1) আমি করে এসেছিলাম, তারপর থেকে আর কখনো আমাকে ডাকা হয়নি। কারণ কিছু থাকে তো, পুলিশ তদন্ত করে পেলে তবে কেসটা এগোয়। ওই যে বললাম, পুলিশের ল্যাক অফ ইচ্ছা। তো সবসময় যে বললাম, আমিও মাঝে মাঝে ভিকটিম হয়ে গেছি, অনেক হুমকি পেয়েছি। তো এর মধ্যে একটা হুমকি। রজনীদি, আপনি যে কাজটা এতদিন ধরে করেছেন এবং ভবিষ্যতেও করবেন, সত্যি কথা বলতে ভীষণ চ্যালেঞ্জের, এবং প্রত্যেকটা মুহূর্তে এমন এমন ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে, যেটার জন্য হয়তো আপনি প্রস্তুত নন। তো সেই জন্য আমার আলাদা করে কিছু বলার নেই। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। একদম শেষ করব আজকের সাক্ষাৎকার। আমি একটা জিনিস জানতে চাইবো যে আপনার ফেসবুকে লেখা আছে যে মিথ্যে কথা আর মিথ্যেবাদী, এই দুটোকেই আপনি সহ্য করতে পারেন না, অপছন্দ করেন। তো স্বাভাবিক জীবনে, সাধারণ জীবনে এরকম সত্যি বলা, সবসময় সত্যি বলছে, এরকম মানুষের দেখা আপনি পান? হ্যাঁ, পাই। অ্যাকচুয়ালি আমি এই সত্যি কথা বলি বলে আমি অনেক সময় ঠোঁট কাটা, ঝগড়াটি, চিল্লানি। আমার কিন্তু চিল্লানো স্বরাজ বলে একটা অ্যাওয়ার্ডও পেয়েছি। আচ্ছা, আমি একটা এনজিওতে যাই, জাগরি বলে, সেখানে কিন্তু আমাকে অ্যাজ চিল্লানো স্বরাজ বলে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কারণ আমি চিৎকার করি বাচ্চাদের ভালোর জন্য। কোনো কাজ করতে হলে, কিছু শেখাতে হলে অনেক সময় চিৎকার চেঁচামেচি করতে হয়, সেটা করি। ভয় পাই না বলে চিৎকার করি, অন্যকে ভয় দেখানোর জন্য চিৎকার করি, এবং আমাকে যে জিনিসটা করে বের করে নিয়ে আসতে হয়, আমার এই কাজটা মিষ্টি কথা বলে হয় না।
তো আমাকে চেঁচামেচি করতে হয়, ঝগড়াঝাটি করতে হয়। আর আমি ভীষণ রাফ অ্যান্ড টাফ মানুষ, মারামারি করতে পারি, সবকিছু ভয় আমার নেই, একদম আমি ভয় পাই না। প্রতিদিন ট্রেনে যাই ঝগড়া করতে করতে, ফিরি ঝগড়া করতে করতে। তো আমার এই জিনিসটা, তবে হ্যাঁ আমি মানুষ যদি আমার সামনে বসে মিথ্যা কথা বলে, হয়তো তার মুখের উপর বলতে পারি না তুমি মিথ্যা কথা বলছো, আমি ধরে ফেলছি, কিন্তু আমি বুঝতে পারি। আমি বলবো না আমি মিথ্যা কথা বলি না, বলি মিথ্যা কথা, আমি হয়তো প্রতিদিন বলি। কেন বলি? কাজের ক্ষেত্রে বলি। যদি আমি কাউকে, কোনো মাকে মিথ্যা কথা না বলি, তাহলে তো সে তার বাচ্চাকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টাই করবে না। তার বাচ্চাটার ইমপ্রুভমেন্ট করানোর জন্য যদি কোনো মাকে মিথ্যা কথা বলতে হয়, আমি বলি। কিন্তু আমি চেষ্টা করি মিথ্যা কথা না বলতে। নিজের পারিবারিক জীবনে বা নিজের কাজের ক্ষেত্রে আমি খুব ঠান্ডা, কিন্তু আমি ভীষণ শর্ট টেম্পার, সেটা আমি কোথাও কখনো প্রকাশ করি না। তো এই জন্য আমি সত্যি কথা বলা মানুষ অনেক পেয়েছি, পাইনি না, তবে বেশিরভাগই মিথ্যাবাদী। আমাদের চারিপাশে না সবাই মুখোশ পরে থাকে, তাই প্রত্যেকের ওই মুখোশের পেছনের মানুষটাকে আমি খুব ভালো বুঝতে পারি। তারপরেও কিন্তু তার সাথে আমি হেসে কথা বলি, এটাই আর কি আমি। থ্যাংক ইউ সো মাচ রজনীদি, আপনি প্রচন্ড ব্যস্ত একজন মানুষ, আপনি সবসময় কাজের মধ্যে থাকেন, তার মধ্যে থেকে যে আপনি আমাদের সময় দিয়েছেন, আড্ডা স্টেশনকে সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আড্ডা স্টেশনের দর্শকদের বলবো যে একেবারেই তো তাই, আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছে যারা মুখোশ পরে থাকে, এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের কথা, নিজের কষ্ট ভাষায় প্রকাশ করতে পারে না। তাদের জন্য মাসিহা, এই রজনীদির মতো মানুষরাই, তারা আরো ভালো করে এগিয়ে চলুক, তাদের কাজের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, এবং আমি নিশ্চিত আড্ডা স্টেশনের সকল দর্শক তাকে অনেক বেশি শুভেচ্ছা জানাবে, শুভকামনা করবে তার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আড্ডা স্টেশন। আর আমাদের কাজ, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।